শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঈদ মোবারক। ঈদ এখনো আছে। আমরা জানতাম, ছোটকালে বলতাম যে ঈদ 3 দিন ধরে হয়। আজকে ঈদ হয়েছে একদিন, সো এখনো ঈদ 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 রয়ে গেছে। তো যাই হোক, আমাদের ঈদের প্রোগ্রাম এখনো কন্টিনিউ হচ্ছে, ঈদ থাকুক আর না থাকুক। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ঈদের ৩য় দিনের প্রোগ্রাম। তোমরা জানো আজকে ৪ তারিখ, 4th আগস্ট। আমরা ঈদের ৩য় দিনের প্রোগ্রাম নিয়ে আজকে আমরা এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে, প্রথম সেশনে থাকবে হচ্ছে কবিতার আড্ডা। তোমরা জানো আজকে কবিতা আবৃত্তি করবে শাহেল আয়না, শাওন ইসলাম, কেইচ মুরাদ ফ্রম নিউ ইয়র্ক, ইউএসএ, আয়েশা মুন্নি এবং আফরিন জামিন মুন। এবং সাথে এই প্রোগ্রামটা চলবে ৮টা পর্যন্ত। তারপরে 8:30 থেকে 9:30 পর্যন্ত আমাদের বন্ধু গান গাইবে, আবু রুজ সৈকত এবং পারভিন আক্তার। এবং তারপরে রাত 10টা থেকে সাড়ে 11টা পর্যন্ত গান গাইবে নাজমুল আবেদিন আবির। তোমরা জানো নাজমুল আবেদিন গত রোজার ঈদে গান গিয়েছিল, খুব সুন্দর গান গিয়েছিল। আশা করি তোমরা অনেকেই ওর গানের অপেক্ষায় আছো। এবং সাথে সৈকত এবং পারভিন নতুন করে গান গাইছে, ওরাও গান গাইবে। তো তারপরে রাতে বেলা বন্ধু, তোমরা জানো যে শিমুল ঘোষের গান হওয়ার কথা ছিল আজকে, বা আজকে ওর পার্সোনাল প্রবলেমের কারণে ও গান করতে পারছে না আজকে, এর জন্য আমরা দুঃখিত এবং আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। বাট তার বদলে আমাদের আরেক বন্ধু ফ্লোরিডা থেকে, ইউএসএ থেকে গান গাইবে শফিক রহমান। সো ও গান গাইবে আজকে আমাদের সাথে। সো ও প্রথমবার গান গাইবে আমাদের। তো বন্ধুরা, আরেকটি সংবাদ, সেটা হচ্ছে আমাদের আজকের এই সেশনে আমার সাথে আমার বন্ধু রহমান ইমন কো হোস্ট করবে। সো আমরা সাথে রহমান ইমনের সাথে আমরা বাকি বন্ধুদেরকে স্ক্রিনে নিয়ে আসি। ইমন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একদম কম সময় দিব। সো রহমান ইমন পুরো অনুষ্ঠানটা পরিচালনা করবে, সে যেহেতু খুব ভালো একজন আবৃত্তিকার। তো বন্ধুরা, কি খবর? তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? দোস্ত, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সবাই ঈদ কেমন কাটলো? ইনশাআল্লাহ সব মিলিয়ে ভালোই আর কি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই হচ্ছে নীলাভ ঈদের শুভেচ্ছা দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আজকে সবাই আমি বোধহয় একটু কটকটা নীল পরে এসেছি, না? অসুবিধা নাই, আবার স্কুল জীবনে ফেরত যাচ্ছে আর কি। এটা হচ্ছে আত্মার সাথে আত্মার টান। হ্যাঁ, একেবারে। আমি মনে হয় ইয়ের কালারটা নিয়ে নিছি। সাহেল যে কালারটা করছে একটু হালকা হয়ে গেছে, ওর কাছ থেকে আমি একটু গাঢ় বানায় ফেলাইছি। তোরটা মিলে আমারটা মিলে কালার মনে হয় ফেড হয়ে গেছে। এই জন্য তো তুমি রঙিন হয়ে গেছো, যে সেই জন্য আমি ফেড হয়ে গেছি। দোস্ত আয়েশা মুন্নি একজন বন্ধু আজকে পারফর্ম করবে, ও এখনো আসেনি, আমরা ওর জন্য ওয়েট করতেছি। তো আজকে কি কোনো ডুয়েট হবে নাকি? হ্যাঁ, হবে, ডুয়েট হবে। হবে। আমরা মনে হয় ওর জন্য অপেক্ষা করতে করতে, মানে তোমাদের কি কোনো পরিকল্পনা আছে? আমরা শুরু করে দিতে পারি, কিন্তু আমার মনে হয় ইমন বন্ধু, তুমি তোমার মতো করে চালাও। তুমি হচ্ছে একজন আবৃত্তিকার, তুমি একজন গায়ক, তুমি তোমার মতো করে পরিচালনা করো। আমি একটু দেখি, আজকে এনজয় করি। তোমাদের যদি কোনো হচ্ছে মিউজিক থাকে বা হচ্ছে তোমরা যদি ইয়ে করে থাকো যে তারপরে কে করবা, সেটা একটা ইয়ে। আর আমরা হচ্ছে শুরু করে দিতে পারি, যদি ধরো আসলেও জয়েন করলো, এরকমও হইতে পারে। তো মানে আমি পরিচয়, আমাদের বন্ধুদের আমি যদি পরিচয় করে দিই, তাহলে আমার মনে হয় না যে এখানে কাউকে পরিচয় করানোর কিছু আছে, কারণ সে সাহেল মানে খুবই পুরানা মুখ, মানে ওর চেয়ে আমি বরং নতুন। তারপরে হলো তারপরে মুন, শাওন ইসলাম, কেইচ মুরাদ। আজকে ওর নাম পুরাটাই আমরা প্রকাশ করে দিছি খন্দকার। কেইচ নিয়ে ও আর ভাব নিতে পারবে না। যদিও আমার নাম বারবার বলে দিও, আমি এই সাহেল টাহেলের চেয়ে অনেক পিছনে পড়ে আছি তো। হ্যাঁ, যদিও মানে খন্দকারের সাথে অন্ধকার শব্দটা খুব ভালো যায়, কিন্তু খন্দকার খুবই আলোক উজ্জ্বল হয়ে আছে আজকে, এবং পারফেক্ট নীল পরে বসে আছে আর কি। খুবই ব্রাইট। আমার এখানে দিন আরো পূর্বমুখী হয়ে বসে আছে, বুঝছো, এই জন্য আলোটা বেশি লাগে। তো আমাদের ইতিমধ্যে আমাদের সাথে তোমরা জেনে খুশি হবা যে 60 জন বন্ধু এখন অনলাইনে আমাদেরকে দেখছে।
ফলে আমার মনে হয় তাদেরকে আর অপেক্ষা করানোটা ঠিক হবে না। হ্যাঁ, আমরা আমরা হচ্ছে অনুষ্ঠানে চলে যাই। প্রথমে কে পড়বা? আমি একটু আজকে আজকে ইয়ে করে দিই। আফরিন জাবিন মুড ফার্স্ট টাইম কবিতা আবৃত্তি করতেছে। তো আফরিনের প্রথম প্রোগ্রাম আজকে, তাই না আফরিন? হ্যাঁ হ্যাঁ তাইলে হ্যাঁ যে আফরিন তো শুনতে পাচ্ছিস? হ্যাঁ আমি শুনতে পারছি। তোর অনুভূতি কি? অনুভূতি প্রকাশ কর। তাইলে আমরা এক কাজ করি, ওকে একটু বন্ধুদের মাঝে এসে হ্যাঁ হ্যাঁ বল বল। আজকে বন্ধুদের মাঝে আসলাম, আগেও এসেছি ঠিক আছে, কিন্তু আজকে ফার্স্ট বন্ধুদের মাঝে আবৃত্তি করা না, কবিতা পাঠ করব আর কি। আমি আবৃত্তিকার কবিতা না, তো অসম্ভব ভাল লাগছে। হ্যাঁ, পাঠ করব। তো আমাকে যেহেতু ফার্স্ট ফ্লোর দেওয়া হলো, আমি আমার লেখা একটা কবিতা পড়ে শোনাই, যদি এটা একটু বড়। আমার নীলাদ্রি, এখন আমাকে সবাই ডাকে নীলাদ্রির প্রেমিকা, তো আমি আচ্ছা নীলাদ্রিকে নিয়ে আফরিন, শুরু আফরিন করি। আমি একটু তোকে থামাবো আফরিন, আমি একটু থামাবো হ্যাঁ তোকে। বল। আজান দিচ্ছে মনে হয়, আমরা আজান একটু পরে হ্যাঁ শুরু হ্যাঁ করবো, শিওর। তাই না? হ্যাঁ, আজান দিচ্ছে আমার না? এখানে আজান হচ্ছে। হ্যাঁ তাহলে আজান হচ্ছে আজানটা আজান শেষ হচ্ছে। করে আমরা শুরু করি না? সরি, আমি তো থামাইলাম তোকে। না না, ইটস ওকে। এর এর ভেতরে হ্যাঁ, এর ভেতরে কিন্তু আয়েশা মুন্নি চলে আসছে। আজকে অনেক ভরপুর লাগতেছে। এবং ব্লু কালারের জন্য। আচ্ছা, আমরা আমাদের একটু চুপ থাকি আজানের জন্য আর কি, না একটু চুপ থাকি যখন।
আমরা মনে হয় শুরু করতে পারি এখন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু পাঠ করছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাই পড়ি, নীল- কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। ওয়েলকাম দোস্ত। নীলাদ্রি, যে আগুন আমার বুকে জ্বালিয়ে আমাকে তুই পুড়িয়ে কাঠকয়লা করেছিস, তার খবর তুই রাখিস না। সত্যি আশ্চর্য তোর ভালোবাসা। ছেলেবেলায় একবার কলা গাছের পাতা কাটতে গিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল প্রায় হারাতে বসেছিলাম। সেদিন এত রক্ত ঝরেছিল আর ব্যথা পাচ্ছিলাম যে মনে হয়েছিল আমি বুঝি আজ মারাই যাব, কেউ যাতে বুঝতে না পারে, তাই কতভাবে যে লুকিয়ে রেখেছিলাম তার ইয়াত্তা নেই। আজও যখন তোর কথার ছুরিতে হৃদয়টা কেটে ফালা ফালা অবহেলার শকুনিগুলো বুকের উপর বসে হৃৎপিণ্ডটা খুবলে খাচ্ছে, তখনও আমি সেদিনের মতো নীরব। তুই কষ্ট পাবি কিনা জানি না, কিন্তু তারপরেও বলতে পারিনি কখনো। হয়তো সহানুভূতির মিথ্যে খোলসে ভালোবাসার সলিল সমাধি হওয়ার ভয়ে কখনো আর বলাও হবে না। তুই কি জানিস, আজও আমি শেষ হচ্ছি তোর নীরবতার ছুরিকাঘাতে। হয়তো জানিস, কিন্তু বুঝিস না। তাই ভালো থাকার মিথ্যে অভিনয়ে কত ভাবে যে সেই ক্ষত লুকিয়ে রাখছি, তুই যদি বুঝতি। সেদিন তুই রাগ করে বললি, সত্যি আমি আর পারছি না। তোর কথা শুনে বুকটা আরেকবার মোচড় দিয়ে উঠলো। মনে হলো বুকের সব কটা হাড় মরমর করে হৃদকম্পন বন্ধ করে দেবে। নিজের পাঁজর ভাঙার শব্দটা কখনো শুনেছিস? শুনিসনি। শুনলে বুঝতি কতটা কষ্টের পাহাড় জমলে বুকে পাঁজর ভাঙে। তারপর বললি, আমি কিছুই জানি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোর এই কথাটা নতুন করে আশা জাগায় আবার। হৃদস্পন্দন ধীরে ধীরে ট্রাকে আসে, কিন্তু তা ধরে রাখতে পারলাম না তোর পরের কথায়। তুই বললি, ঠিক আছে, আমায় আর কিছু বলতে হবে না। আমি বললাম, রাগ করলি? তুই সেই চিরচেনা অবস্থায় ফিরে গিয়ে বললি, না, আচ্ছা, ভালো থাক। তারপর হুট করে হারিয়ে গেলি। তুই বল, তারপরে আবার কিভাবে আমি স্বাভাবিক থাকি, কিভাবে স্বপ্ন সাজাই? স্বপ্ন দিয়ে ভালোবাসার জন্য যে ঘর আমি গড়ে তুলেছিলাম, সেই ঘর তুই এক নিমিষে তাসের ঘরের মতো ভেঙে ফেললি। একদিন অভিমান করে বললি, আমার জন্য নাকি কোন পরী আছে। সেদিন তোর অভিমানী মুখটা খুব দেখতে ইচ্ছে করছিল। কাছে থাকলে তোর উষ্ণ ঠোঁটে ভালোবাসার স্পর্শ দিয়ে বলতাম, আমার পরিটরি লাগবে না, আমার এই পাগলাকেই চাই, যাকে ভালোবাসার অর্ঘ্য নিবেদন করে সারাটা জীবন কাটিয়ে দেব। কিন্তু কি আশ্চর্য দেখ, তুই সেই সুযোগটাও কখনো দিলি না। তোর কাছ থেকে খুব বেশি কিছু চেয়েছিলাম কি, শুধু হাসি মুখে দুটো কথা আর দুদণ্ড শান্তি ছাড়া। শেষ বন্ধুরা, ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দোস্ত, খুব ভালো হয়েছে। একটু সময় নিলাম। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকেই না না, অবশ্যই। আমরা প্রত্যেকেই তালি দিয়েছি, তুমি শুনতে পাওনি কারণ হচ্ছে মিউট হ্যাঁ। করা ছিল। আর হলো আচ্ছা, আচ্ছা। আমাদের যারা হচ্ছে দেখছে আজ, যারা বন্ধুরা, তারাও তালি দিয়েছে এবং প্রত্যেকেই কমেন্ট করে তোমাকে অভিনন্দন জানাচ্ছে। তুমি হচ্ছে ডেবু ম্যাচে সেঞ্চুরি করে ফেলছো, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমি একটু থ্যাংক ইউ, interrupt থ্যাংক করি, ইউ। সেটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট আফরিনের মতো নতুন আরেকজন আছে, আমাদের বন্ধু আয়েশা মুন্নি।
আজকে প্রথম কবিতা আবৃত্তি করছে আর কি। মুন্নি কেমন আছো? মুন্নি তোমার, তোমার মিউট করা আছে, unmute ওইটা করতে হবে। আনমিউট হ্যাঁ। করতে হবে। আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ। তোমার ঈদ এখন- কেমন হলো? আমি ঈদ ঈদ আসলে ভালো হয়েছে তো বলা যাচ্ছে না। ঈদ হয়েছে ঈদের মতো, তবে আমি আগে দুঃখ প্রকাশ করিনি, আমার একটু দেরি হয়ে গেছে। আমি আরেকটা প্রোগ্রামে ছিলাম। ড্রেস কোড তোমাদেরটাই ঠিক আছে, ওটা শেষ করে এখানে এসেছি। নাইস। হ্যাঁ ইমন কি জানি হ্যাঁ, বলতেছিলাম। আমি একটু এখন হচ্ছে একটু জেন্ডার ব্যালেন্স করতে চাচ্ছিলাম। মন পড়েছে, এখন আমি যেতে চাচ্ছি সাহেলের কাছে, কারণ খন্দকার মুরাদ, মুরাদ ও কেবল ঘুম থেকে উঠছে, ওকে একটু আড়মোড়া ভাঙার সুযোগ দিয়ে আমি চলে যেতে চাচ্ছি সাহেলের কাছে, তারপর আসবো হচ্ছে শাওন ইসলামের কাছে, তারপর মুরাদের কাছে, তারপর মুন্নির কাছে। মানে আমি হচ্ছে ইয়েটা ব্যালেন্স করতে চাচ্ছিলাম। ঠিক আছে বন্ধু? ওকে বন্ধু, তাহলে আমরা সাহেলের কাছে চলে যাই। ওকে দোস্ত। আমি হচ্ছে তোকে নিয়ে এলোমেলো হাবিব কাশফি একটা কবিতা পড়বো আজকে ফার্স্টে। শুরু করছি। নিঃসঙ্গতার সাথে সখ্য করেছিলাম ভালোই, তারপর চোখে মোটা গ্লাসের চশমা, রুক্ষ চুলের লুকোচুরি, আর তার বন্য হাসির উচ্ছলতা, ভেবেছিলাম তোকে নিয়ে লিখব কবিতা, এলোমেলো বন্য কবিতা। আগুন ঝরা ফাগুনে ঝাপসা চোখে বাসন্তী শাড়ি জড়িয়ে খুঁজেছিলে আমাকে হাজারো ভিড়ের মাঝে। রঙিন বৈশাখের তপ্ত রোদ্দুরের নিঃসঙ্গতায় হারিয়ে ফেলেছি তোকে হাজারো রঙের ভিড়ে। ভেবেছিলাম তোকে নিয়ে লিখবো আরো একটি কবিতা, এলোমেলো রঙিন কবিতা। তোর আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে ইচ্ছে ছিল কাটাবো কত অলস দুপুর, তুই চেয়ে রবি আমার চোখে মোটা গ্লাসের চশমার ফাঁকে। ভেবেছিলাম তোকে নিয়ে লিখবো একটি কবিতা, এলোমেলো অলস দুপুরের কবিতা। একটা বর্ষা পেরিয়ে যায় অঝোর বর্ষণে বিষণ্ণতার চাদর হয়ে। শরতের স্নিগ্ধ বিকেলে হাঁটবো কি দুজন আবারও একই ধারে, অচেনা পথের ধুলো মারিয়ে আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে সেই মোটা গ্লাসের চশমা চোখে পার হবে কত শত গোধূলি বেলা। ভেবেছিলাম তোকে নিয়ে লিখবো গোধূলি মাখা একটি কবিতা, শত শত কবিতা, এলোমেলো কবিতা, কিছু তুচ্ছ কবিতা। ধন্যবাদ সবাইকে দোস্ত। তালি দিলাম। বাহ, দারুণ সুন্দর। করেছো। মানে আমি আর কি কয়েকজন, যেমন আমি কয়েকজনকে হিংসা করি আর কি কণ্ঠের জন্য, তার ভেতরে অব্রত মাস্ট, এরপরে সায়েল, খন্দকার মুরাদ, এদের প্রত্যেকের কণ্ঠ মানে এত ভারী, ওরকম একটা ভারী মানে কণ্ঠের ভারে আর কি ইয়ে হয়ে যায়, এরকম একটা কণ্ঠ যদি আমার হইতো, মানে আমি একদম প্রকাশ্য বললাম যে আমি হচ্ছে হিংসা করি তোমাদের, কিন্তু থ্যাংক ইউ দোস্ত। এই জন্য সাহেলের মনে হয় এত তোমারটাও বন্ধু কম বেশি, না। তাই না সাহেল? তাহলে শুধু হ্যাঁ, দোস্ত। রবীন্দ্রসঙ্গীত গাইতাম। সাহেলের ওখানে বোধহয় মিউজিক বাজতেছে বোধহয় না, আর কারো ওখানে বোধহয় মিউজিক নাই। হ্যাঁ। আমরা সাহেলের মিউজিকটা সব জায়গায় চলুক, এই মিউজিকটা হ্যাঁ চলুক 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 প্রেমে দোস্ত। চলতে থাকুক নাকি? হ্যাঁ, তোমরা যদি একটা চাও একটা আর কি। একটা একটা ভাব আসে দোস্ত, তাইলে একটা কবিতার একটা হ্যাঁ। ভাব আসে। যদি তোমরা চাও, আমি জানি না চলো। বাকিদের কি অবস্থা, বাট তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক চাও আর কি। হ্যাঁ, আমি সবার- মিউজিকটা তাহলে ওইভাবে ইয়ে করে সবার জন্য আমারটা খালি আনমিউট করে রাখলে হবে, আমি মিউজিকটা চলবে আর কি।
এবং সবাই তোমাকে প্রশংসা করছে, বলছে খুব সুন্দর সাহেল, তারপর সাহেল অসাধারণ হয়েছে আবৃত্তি, কাজী নজরুল বলতেছে সাহেল অসাধারণ, সাথে একটা অট্ট হাসি চাই তোমার, এটা হচ্ছে ওসমান বলছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সারোয়ারকে প্রশংসা করতেছে, সারোয়ার সুন্দর লাগছে, কে জানি না। তাওহিদ মাহমুদ হোসেন বলতে সাহেল তুমি অকল্পনীয় আবৃত্তি করলে, বিস্ময় প্রকাশ করার মতো শব্দ নেই, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখ সবার জন্য। হ্যাঁ হ্যাঁ দোস্ত, সবার জন্য, এটা না হলে মানে ভালো হয় জিনিসটা। এটার জন্য আমার চার্জ করিস না কিন্তু। না 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 না, আমি বরং আরো খাওয়াবো সবাই রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কফি খাওয়াবো সবাই রে। এবং এই 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 ভর সন্ধ্যাবেলা তোমাদের জানানোর উদ্দেশ্যে বলতেছি যে অন্তত 53 জন বন্ধু কিন্তু আমাদের সাথে এখনো পর্যন্ত এড আছে, এবং আজ বেলা গড়বে আরো বন্ধুরা আসা শুরু করবে, এবং এই অনুষ্ঠানগুলো আমাদের আর্কাইভে থাকবে। এবং অবশ্যই যারা, আমি জানি যারা হচ্ছে এখন দেখতে পাচ্ছে না বিভিন্ন কাজের কারণে বা অন্যান্য সমস্যার কারণে, তারা অবশ্যই অনুষ্ঠানটা দেখবে। তো আমি এখন চলে যেতে চাচ্ছি হচ্ছে শাওন ইসলামের কাছে। শাওন ইসলাম। আমি ফার্স্টে আবৃত্তি করছি আমাদেরই বন্ধু সৈয়দ নুরুজ্জামানের লেখা একটি কবিতা। কালকে সে আবৃত্তি করেছিল তার কবিতা, আজকে আমি তার কবিতা আবৃত্তি দিয়ে শুরু করছি। এটি মুক্তিযুদ্ধের উপরে লেখা একটি কবিতা, তার লাল সবুজের উপহার, লিখেছে সৈয়দ নুরুজ্জামান। তোমার দেয়া সেই উপহারটা, লাল পাড়ি সবুজ শাড়িটা, শস্য আর ফসলের মাঠ পেরিয়ে হারাবো শ্যামল সুশীতল সবুজ। তুমি তো জলোচ্ছ্বাসের মতো দামামা বাজিয়ে ভিত গড়েছিলে আমার অন্তরায়। আমায় উপহার দিবে বলে এনেছিলে বাক্সবন্দিটাকে। বাবা ডেকে বলল কঙ্কট এসেছে। এরা চাকরিতে প্যাকেট নয়, খুঁজেছিলাম তোমায়। জিজ্ঞেস করবো কি করবো না, লজ্জা নত বাক্সটি প্যাকেট সহ আমার রুমে। সন্ধ্যা পেরিয়ে অন্ধকারে পুরো গ্রাম, শঙ্কা আর দ্বিধা নিয়ে বাবার রুমে। বাবা বলেছিল কিছু বলবি মা? বলবি না মানে পঙ্কজ, তাকে তো বলা হয়নি। মন্টু এসেছিল ওর সাথে, তাড়াহুড়ো করে বাচ্চাটা ধরিয়ে দিয়ে বলল গৌরীকে দিও, আমার ফিরতে রাত হবে। নিশ্চুপ প্রস্থান করেছিলাম বাবার ঘরে। সারাটা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছি, তুমি আসোনি। ঘরের আলো ফোটার আগে দুরুম দুরুম শব্দে দরজা খুলে দেখি তুমি দাঁড়িয়ে, পেছনে আরো অনেকে। বিদায় নিতে এসেছি। যাত্রী ধরে বললে গৌরী বাবাকে বলিস না আমি যুদ্ধে যাচ্ছি, আর যদি ফিরে না আসি, বলে চুমু খেয়েছিল লোকাচারী। মুখটা ফিরে চোখে চোখ রেখে বলেছিল শাড়িটা পরলে পাচ্ছি, একটু দেখে যেতাম। পেছনের ডাকে তন্দ্রা ভঙ্গের মতো হুড় হুড় করে বেরিয়ে গেলে। তুমি ফিরে আসনি। ৪৫ বছর আগলে রেখেছি তোমার উপহার। তোমার উপহার এই বাংলাদেশ আজ গায়ে জড়িয়ে। মাতন তুলবো, মাতাল হব, নিজেকে তুলে দেব বাংলার বুকে। লাল সবুজ আমার অহংকার, তুমি লাল সবুজের মাঝে। ধন্যবাদ। শাওন একদম ঠিক আছে। আমার মনে হয় ভলিউমটা যদি একটু জোরে বলো, আমার মনে হয়। আর হ্যাঁ, ওর মনে হয় ভলিউমটা একটু কম আসতেছে। হ্যাঁ, আর সাহেল একটু ভলিউমটা, মিউজিকটা একটু বেশি সাউন্ড হয়েছে, মিউজিকটা আরেকটু কমাতে হবে। আচ্ছা যাই হোক, হালকা একটু শুনলেই হবে, হালকা। হ্যাঁ মানে দোস্ত দেখতো, একটু দেখতো, এটা দেখতো।
একটু থাকলেই হবে আর কি, আর একটু মানে আচ্ছা। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এখন আচ্ছা। আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমারটা শোনা যাচ্ছে এখন আওয়াজ? তোমার ভয়েস ঠিক আছে, কিন্তু সাউন্ডটা বেশি থাকাতে এটা একটু ম্লান হয়ে গেছে, এরপর ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা উপভোগ করছি, তোমার চিন্তার কোনো কারণ না নাই। না, সবাই সুন্দর সবাই সুন্দর হয়েছে। বন্ধুরা উপভোগ করছে। হ্যাঁ, কণ্ঠটা অনেক সুন্দর। ওসমান বলতেছে, Thank you. তারপর হচ্ছে সবাই বলতেছে, মানে কাজী নজরুল বলতেছে, হ্যাঁ সবাই তোমার হচ্ছে তালি দিচ্ছে। এখানে আমি শিওর যে আমরা যখন কোভিড-19 পিরিয়ডটা পার হয়ে যাব এবং অবশ্যই আমরা হচ্ছে ভার্চুয়াল জগৎ থেকে সামনাসামনি অবশ্যই আমরা অনুষ্ঠান করব, তখন আমার মনে হয় করতালিতে মঞ্চ ভরে যাবে আর কি। তো সবাইকে ধন্যবাদ। এখন আমি হচ্ছে থ্যাংক যেতে ইউ চাচ্ছি দোস্ত। কেইচ মুরাদের নিশ্চয়ই ঘুম ভাঙছে, আমি হচ্ছে মুরাদের কাছে যেতে চাই। ধন্যবাদ বন্ধু ইমন, সরোয়ার, আর যারা আমার সাথে আজকে আছে, শাওন, সায়াল, আর বাকি দুজন নাম ভুলে গেছি। আমি আজকে একটা কবিতা পড়ার চেষ্টা করব আর কি। আমি প্রফেশনাল কেউ না, তবে খুব ভালো লাগে। আগেও এক ঈদের অনুষ্ঠানে আমি ছিলাম, আজকের ঈদের অনুষ্ঠানে আমাকে রাখছে, এই জন্য ওদেরকে ধন্যবাদ। কবিতার প্রতি একটা দুর্বলতা, আর সেই দুর্বলতা থেকে এই সুযোগটা আমি আর ছাড়লাম না। তবে আমি চেষ্টা করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকার কবিতাটা পড়ার জন্য। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রোদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আপন, জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলস, গৌড় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছু বুক চিরে দেখা, আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, 2-3টা দেশ, কয়েকটা নারী, এসবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল, এখন শরীরে আট হয়ে বসে, মানায় না। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছা হয়তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় ধরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়স সবকিছু দিতে বড় স্বাদ হয়। ধন্যবাদ। ধন্যবাদ মুরাদ। নবীন কিশোরের মাধ্যম দিয়া তুমি নিজের ঘুমটাও ভাঙালা, আমাদের সবার ঘুম ভাঙায় দিলা। আরে ও তো ঘুম ভাঙায় ওর গলাটাকে সুন্দর করে নিয়ে আসছে আরো। হ্যাঁ হ্যাঁ না, ওর ঘুম ভাঙা গলাটা লাগছিলই নবীন কিশোরের মতো। হ্যাঁ, ওইটা ট্রিক্স ওর একটা। হ্যাঁ, ওইটা ট্রিক্স। আমেরিকায় থাকে তো, বাংলাদেশে আবার ঘুম ভাঙায় মরার কোকিলে। তা ঠিক আর কি। সায়াল দোস্ত, তুই একটু ঘুমায় আসতে পারতিস আগে, দুপুরে একটা ঘুম দিতে পারতিস। আমি এখন যেতে চাচ্ছি আয়েশা মুন্নির কাছে। ও প্রথমবারের মতো আসছে, এই জন্য একটা হাততালি প্রথমে। তোমাদেরকে ধন্যবাদ বন্ধু, আমাকে যে ডেকেছো সেজন্য। আমি প্রথম যে কবিতাটা পড়ছি, আমার স্বরচিত কবিতা, এবং আমি এই কবিতাটা এই জন্যই নিয়ে এসেছি, আমার 2021-এ যে বইটা আসবে, আমার ইচ্ছে যে এই কবিতার শিরোনামে আমি বইটা করব, এবং আমি প্রথম প্রেজেন্টটা আমার বন্ধুদের সামনে করতে যাচ্ছি। গুড। আমি পড়ার চেষ্টা করছি। হৃদয় ব্যাকরণ শত চন্দনের রঙে মিশে সতর্কতায় আঙুল ছুঁয়েছে আঙুল, সেই ছোঁয়ার জাদুময় শিল্প স্নানে যে কতটা মধুময় মূর্ছনা, রবি ঠাকুরও তা আমার চেয়ে বেশি জানতেন কিনা জানি না, তোমাকে বলা হয়নি কখনোই।
তোমার হাসি মুখ ভুলিয়ে দেয় আমার পরিচিত পথঘাট, জাগতিক ক্রিয়াকলাপ, ভিতর বাহিরের তুমুল ঝড়। পৃথিবীর কপাট খুলতেই কবিতার প্রতি চরণে চলে মেহফিল। শব্দরা লুটুপুটি খায় হু হু বাতাসে। আমার যত্রে তত্রে নিরঙ্কন নিস্তুরণ তোমার তুমিহীনা বিষাদ নামে প্রতি সন্ধ্যায়। ভালোবাসার প্রাত্যশিক পরিসরে ঘুম নেমে এলে আমি তোমাকেই খুঁজি। তোমাকে দেখেই আমার সূর্য ওঠে প্রতি প্রত্যুষে। সকাল বিকেল সন্ধ্যা তারা কিংবা রাত্রির নিকষ আধারে আমি তোমাকেই চাই। আমার চিরবর্তমানে তোমাকেই চাই। আমার কবিতার শিরোনাম ছিল শিল্প স্নান। ধন্যবাদ বন্ধুরা। ইমন তোমার মিউট করা। মিউট আচ্ছা করা। আমি নিজেই হচ্ছে ওই সবাইকে মিউট করে নিজেকে আনমিউট করতে ভুলে গেছি আর কি। তো আমি বলতেছি যে তুমি একের ভেতরে দুই, এবং যেটা হয় যে কেউ কেউ ভালো লিখতে পারে পড়তে পারে না, আবার কেউ আছে ভালো পড়তে পারে লিখতে পারে না। তো তুমি দুইটাই বন্ধু ঠিক আমি একটু বলি এখানে আমি আবৃত্তি করি ছোট থেকেই, আবৃত্তি উপস্থাপনা টেলিভিশন বেতারে। মাঝে কিছুদিন ব্রেক দিয়েছি, লেখালেখি করি ক্লাস 9 থেকে। আমার 7টা একক এবং প্রায় 200টার মতো যৌথ প্রকাশনা আছে। আর এছাড়াও আমার শিমুল মোস্তফা, মাহিদুল হক মাহি ভাই আমার গুরু। যদিও আমি আবৃত্তিটা চর্চা করি না, মাঝে মাঝে আর কি একটু করি, এই যা। যাই হোক, মুন্নি, আমি মুন্নি আমি তোমাকে আমি কানে হাত দিয়েছিলাম, এত কিছু শুনিনি। কারণ আর হচ্ছে এই যে লিখতে পারি পড়তে পারা না পারা নিয়ে আমার একটা ছোট জোক মনে পড়লো, আমার প্রসঙ্গত জোক মনে পড়ে। তো এটা বলে রাখি, সেটা হচ্ছে যে একজন বলতেছে কি যে আমি আসলে লিখতে পারি কিন্তু পড়তে পারি না। তো বলে এটা কেমন কথা, লিখতে পারে পড়তে পারে না, আচ্ছা লিখো তো। তো ও লিখছে। তো তখন অনেকক্ষণ ধরে তাকায়া বলতেছে কি লিখলা? বলতেছে আমি তো আগেই বলছি আমি লিখতে পারি কিন্তু পড়তে পারি না। দারুণ। তো যাই হোক, মুন্নি, তোমাকে যেটা তুমি মাহিদুল ভাইয়ের কথা বললে, মাহিদুল ভাই কিন্তু আমরা একই পাশাপাশি বাড়ি আমাদের। এবং তাই? উনি হ্যাঁ, আমাদের- মাহি ভাইয়ের সাথে তুমি আলাপ করতে পারো। আমার ওনার কাছেও কর্মশালা আমি করেছি একদম শেষটায়। আর শিমুল মোস্তফা হচ্ছে আসলে মূলত, যদি আমি চর্চা করি না আবৃত্তি, করি না বলতে জাস্ট আমার স্বরচিত যখন বেতার টেলিভিশনে থাকে বা কোনো প্রোগ্রামে করতে হয় তখন একটু পড়ি, এমনিতে চর্চা করা হয় না। তো যাই না, হোক, আমরা এইখানে আমাদের হচ্ছে যারা আসলে কোনোদিনও পড়তো না আমার মতো মানুষ, তারাও ক্লাবে পড়তেছে। তো আমরা আশা করব যে যারা পড়তো আগে পড়ে না, তারা অন্তত ক্লাবে হচ্ছে কন্ট্রিবিউট করবে, ক্লাব 94-এ। এবং আমরা চাই যে আমাদের কন্টেন্ট কম হোক, কিন্তু আমাদের অনেক কোয়ালিটি কন্টেন্ট থাকবে। আমরা কোনটা ছেড়ে কোনটা পড়বো এরকম যেন অবস্থার মধ্যে পড়ে যাই। তো যাই হোক, আমি একটা চক্কর শেষ করে আসছি। এখন মনে হয় একটা ডুয়েট করলে ভালো হয়। তোমরা কি ডুয়েট করবা কিনা? শাওন, হ্যাঁ, আমি আসলে কারোর সাথে কমিউনিকেশন করতে পারিনি, মেসেজ করেছিলাম কিন্তু ডুয়েট করবে এরকম কারোর সাথে কথা হয়নি। আচ্ছা, শাওন সাহেল আর কোনটা শাওন পড়বা? হ্যাঁ, আমার আর শাওনের 3টা ডুয়েট আছে। তিনটা ডুয়েট। আর আর মুনের সাথেও আছে আমার একটা। তাহলে কোনটা করবা শাওন? কোনটা করা যায় শুরু করো। আমি সবাইকে নেমে নামায় দিচ্ছি। কবি কবি ভাবটা করি নাকি? কবি কবি, হ্যাঁ করা যায়। নাকি ওকে, এটা করবা, ঠিক আছে। কথোপকথনটা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথোপকথন। ওকে, কথোপকথন, হ্যাঁ। ওকে। ওকে। কথোপকথন 1, পূর্ণেন্দু পত্রী। শাওন।
করছো? ছবি আঁকছি। ওটা তো একটা বিন্দু। তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে, কেন্দ্র হবে তুমি, আর আমি হব বৃত্তাবর্ত। কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না, আমি চাই অসীমের অধিকার। একটু অপেক্ষা করো। এবার দেখো। ওটা কি? ওটা তো মেয়ে। তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে, তুমি হবে নিঃসীম দিগন্ত, আর আমি হব দিগন্ত রেখা। কিন্তু সে তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে। আমি চিরন্তন হতে চাই। হুম এবার দেখো। সে কি? সে তো জল। তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে, 3 ভাগ জলের তুমি হবে জলকন্যা, আর আমি হব জলাধার। আমার যে খণ্ডিতে বিশ্বাস নেই, আমার দাবি সমগ্রের। একটু অপেক্ষা করো, এবার চোখ খোলো। এটা কি আঁকলে? এটা তো একটা হৃদয়। হ্যাঁ, এটা হৃদয়, যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়। এবার বলো, আর কি চাই তোমার? সারা জীবন শুধু ওখানেই থাকতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দর। সারোয়ার, আমার মনে হয় তোমার কিছু বলা উচিত আর কি, নাকি? মানে সাউন্ড চলে গেছে না? সাউন্ড খুবই খুবই ভালো লাগতেছে। আজকে প্রোগ্রামটা খুবই গোছালো হইতেছে। আমার মনে হয় সবাই খুব প্রিপেয়ার্ড হয়ে আসছে আজকে। আমার মনে হইতেছে বেশ প্রিপেয়ার্ড মনে হয়েছে। খুব একটু সিরিয়াস ইনফরমেশন, সবাই। আমি কিন্তু প্রিপেয়ার হইনি। আমি তোমাদের প্রোগ্রামে আসার মনে হয় 10 মিনিট আগে কবিতাগুলো জাস্ট মোবাইলে নিয়েছি, কি কি তোমার পড়বো। প্রিপারেশন দরকার আমরা নাই। তুমি তুমি এমনি তুমি তো always prepared। অলওয়েজ প্রিপেয়ার্ড। আমরা এই জন্য মোটামুটি প্রিপেয়ার, কারণ সারার যেন আমাদের উদ্দেশ্যে কিছু কিছু বলে আর কি, সেই জন্য আমরা একটু খুবই আর কি কনসাস। এই যে বললাম তো, আজকে এটা খুব বোঝানো হইতেছে। আর শাওন, আমার মনে হয় একটু ভলিউম বাড়াইতে হবে। শাওন, তোমার কথার একটু ভলিউম বাড়াইতে হবে বন্ধু। না, সারোয়ার তো মাঝে মাঝে আমার গান গায়, আমি শুনি। তো হেডফোন আজকে ইউজ একটু করতে পারো? কবিতা আবৃত্তি করুক। নাকি আমি হেডফোন ইউজ হেডফোন করবো? শুনতেছি? আচ্ছা, আমি এখানে হেডফোন ইউজ করবো। আমি ব্লুটুথের হেডফোন ইউজ করছি। এখন কি এই জন্য ভয়েসটা কম আসছে? ব্লুটুথ এটা। হইতে পারে, আমি জানি হ্যাঁ না, বাট হ্যাঁ হ্যাঁ, এই তোমার জন্য কি কম হেডফোন আসছে আছে? কারণ হেডফোন আছে? হেডফোন আচ্ছা, থাকলে হেডফোন হেডফোন আছে। ইউজ করো। হেডফোনটা আচ্ছা, ইউজ করো, ব্লুটুথে দূর থেকে শোনা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার না আর কি। ব্লুটুথে ভয়েসটা কম আসে। হ্যাঁ যেমন আয়েশা মুন্নির ভয়েসটা একদম ক্লিয়ার। হ্যাঁ। আশা বুনি প্রতিদিন শায়রাটাও লাইভে ক্লিয়ার, আসতে হচ্ছে। বাকি সবারটাই ক্লিয়ার, তোমারটা একটু লো আসতেছে। এনিওয়ে, এরপরে আজকে বোধহয় আরো আমরা 2-3টা ডুয়েট আছে, আমরা হ্যাঁ, কন্টিনিউ করি এখন আমার মনে হয়। হ্যাঁ কন্টিনিউ করি। এখন আমি তাহলে সায়েল আর হচ্ছে আফরিন জাবিন মুন। মুনের ডুয়েটে চলে যাই। ওকে, মুন রেডি? হ্যাঁ রেডি। কথোপকথন বৈপরীত্য, তাইসির রেজা। আজ বৃষ্টি হতে পারে। শুভ্র আকাশে বৃষ্টির আভাস। বলতে পারো সিক্ত পরশের প্রত্যাশা। মনের রসগুলি কি শুষে নিচ্ছে শুষ্ক বালুচর। তুমিও কি আমার মতো কাব্যের খেলায় মেতে উঠলে? সম্ভব না, কাব্য বড় বেশি দুর্বোধ্য। তাই বলে খটমটেও আমি নই। তা জানি, তবে রসের কিছুটা ঘাটতিও আছে বইকি। সমতা হলে দ্বন্দ্ব অনিবার্য, তাই ঘাটতিটুকুই কাম্য। মানলাম। আচ্ছা, আজ হাতে ঘড়ি নেই কেন? সময় বন্ধনীকে আজ কিছুটা অবসর দিলাম। যাতে আমাদের আবেগের প্রহরে সীমানা বেঁধে না দেয়, সেজন্য।
বাহ, বেশ বলেছো তো। তাহলে মানলে আমিও বেশ বলি? তবে বেশ শব্দটা আমাতেই মানানসই বেশি। জানো, গত সন্ধ্যায় কলমের জোর বাড়াতে আনমনে দেখছিলাম সন্ধ্যা তারা। পারলে কিছু লিখতে। তবে খুবই সংক্ষিপ্ত, তৃপ্তি অপূর্ণ। গোধূলির আলো আধারির মিলন, ক্ষণিক রাঙায় শহরে আমাদের প্রণয়ের অনুক্ষণ যেন রয় অফুরন্ত প্রহরে। মনটা ছুঁয়ে গেল। তবে নিহারিকা মাঝে সপ্তর্ষি মণ্ডলই আমায় বেশি টানে। আমার বৈপরীত্যে তোমার অবস্থান চিরকালের। ঝগড়ার মোহরা। মন্দ কি, ঝগড়াতেই গড়ে কাছের পাবার বাসনা। কতটুকু? আমার কাছে সীমাহীন। তোমার? বন্ধনহীনতাতেও কিছুটা চাই মাত্রা। উফ, আবার উল্টোগামী। তা নয়, মাত্রা না থাকলে হারিয়ে যাবার শঙ্কা থাকে যে। আমার কবিতা কিন্তু সীমা বোঝে না। সে তো শুধুই মনের খোরাক। বাস্তবে কিন্তু পারিপার্শ্বিকতা প্রভাবিত করে মনকে। বাদ দাও, অন্য কিছু বলো। বলতে পারো, তোমার মতবাদের ইতি ঘটবে কবে? কোন মতবাদ? এই যে প্রতি মাসে শুধু একদিনই আমাদের দেখা করার ব্যাপারটা। সে তো তোমায় বলেছি, যত দেখা কম, আকর্ষণ তত বেশি। বিয়ের পরেও কি এমনই চলবে, নাকি আমাদের বিয়েটাই হবে না আকর্ষণ চিরস্থায়ী করার জন্য? বিয়ে তো হতেই হবে, তা না হলে তুমি হবে পরস্ত্রী আর আমি হব গিরিয়াবসনের সন্ন্যাসী। ইয়ার কি রাখো, আজ একবারও হাত ধরনি আমার। বাড়িয়ে দিলাম। একই হাত রেখে গালে আর ঠোঁটে। তোমার অধর স্পর্শে আমি পাই কাব্য প্রেরণা। আমি কি শুধুই তোমার কাব্যের উৎস? না, প্রাণের উৎস। আচ্ছা, আমাদের মনস্তাত্ত্বিক ভাবনাগুলো বিপরীত গোলার্ধে থাকা সত্ত্বেও আমরা একে অন্যকে কেন ভালোবাসি? এখানেও বৈপরীত্য। আমি তোমায় ভালোবাসি বলেই তুমি তোমায় নয়, ভালোবাসো আমায়। ধন্যবাদ দোস্তরা। ধন্যবাদ। খুব ভালো করেছো, আমি বলে ফেলি। আর কবিতাটা অনেক ভালো। তাহসির রাজা আমার সিনিয়র ফ্রেন্ড, কবি ফ্রেন্ড। স্ক্রিনে আইও না, মাঝে মাঝে একটু বেকায়দার মধ্যে বসে থাকি, বুঝছো? আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের বন্ধুরা আমি আজকে তোমার পায়া অনেক আরামে আছি আর কি, বুঝছো? আমি একটু আচ্ছা, থাকো থাকো। আমি বলতেছি, আমাদের দর্শকরা প্রচুর কমেন্ট করতেছে। তো আমি যেটা বলবো যে আমি একটু স্বার্থপর হয়ে গেছি। স্বার্থপর মানে আমি চমৎকার চমৎকার কবিতা শুনতেছি, তো আমি চাচ্ছি যে এই সময়টাকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে। তো আমরা কিন্তু এটা ভুলে যাও না যে আমাদের বন্ধুরা যারা দেখছে, অংশগ্রহণ করতে পারছে না, তাদের জন্যই কিন্তু আমরা এখানে আছি। তো অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আমি তোমাদের অনুরোধ করবো যে তাদের কমেন্ট গুলা তোমরা দেখবা, এবং তোমরা যদি অ্যান্সার করো তাহলে অনেক অনেক ভালো হবে। এখানে রাসেল বিল্লা থেকে শুরু করে তাওহিদ, আমাদের কাজী নজরুল এবং মেরি, আমার বন্ধু বলতে আর কি। আর সাহেল একটা মানে এমন কবিতা একটা বেছে নিচ্ছে যে ওই যে সবাই ওর হাসি দেখতে চায়, ও যেন কবিতার মধ্যেই বেশ কয়েকবার হাসা নিতে পারে, এরকম একটা কবিতা। নাই, সুযোগ নাই দোস্ত, যে কবিতা নাই সুযোগ নাই। আচ্ছা, আমি দু একটা কমেন্টস একটু পড়ি। হ্যাঁ, দু একজনের কমেন্টস পড়ি একটু। দেলোয়ারা নার্গিস বিনতি, সাহেল তোমার পাঠ বেশ সাবলীল, সহজ এবং সুন্দর। বিনতির কথা কেন বলতেছে, ও কিন্তু খুব সুন্দর কবিতা
কবিতা আবৃত্তি করে, আমি খবর পাইছি, বাট ও সামহাও এই প্রোগ্রামে এই করে না, করতে চাচ্ছে না আর কি, কারণে জানি না, পার্সোনাল কোনো প্রবলেম আছে, বাট ফিউচারে কবিতা আবৃত্তি করবে বলছে। আর শারমিন সুলতানা আখি, ওরও কবিতা আবৃত্তি করার কথা ছিল, ও বোধহয় দেখতেছে, চমৎকার কথা, যত দেখা কম তত বেশি আকর্ষণ, চমৎকার লাগছে। ওরও পার্সোনাল রিজনে সে কবিতা আবৃত্তি করতে পারে নাই, তো আলটিমেটলি অনেকেই এনজয় করতেছে আমার আজকে কবিতা আবৃত্তি গুলো আর কি। ওকে দোস্ত, থ্যাংক ইউ। এখন এগুলো আমাদের প্রাপ্তি আসলে। হ্যাঁ, সেই কারণেই আসলে বললাম আর কি, যে বন্ধুদের ভালোবাসাটাই তো আসলে বড়, মানে ওইটাই বড়। তাইলে আমরা কাদের জন্য পড়তাম আর কি, এই কারণে আমরা কিছুই না। শেষ হয়ে গেলেও আমার মনে হয় 1 by 1 তোমরা হচ্ছে এই কমেন্ট গুলো একটু রিভিউ করো। এটা অবশ্যই দোস্ত, আমরা কমেন্ট পরে দেখবো, অসুবিধা নাই, আমরা সময়টুকু ইউজ করি। আমি এই পর্যায়ে যাইতে চাচ্ছি হচ্ছে মুরাদের কাছে, কারণ আমার মনে হচ্ছে যে ও আবার ঘুমায়া পড়তে পারে, এই জন্য আমি হচ্ছে মুরাদের কাছে যেতে চাচ্ছি। তারপরে আবার আমরা আয়েশা মুন্নির কাছে এসে আবার ডুয়েটে চলে যাব। জি, ধন্যবাদ বন্ধু আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি এবার নির্মলেন্দু গুণের মানুষ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। মানুষ। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘরে যায়। মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেক দিন বরফ মাখা জল খাই না। কি করে তাও বেঁচে আছি, ছবি আঁকছি সকালবেলা দুপুরবেলা অবাক করে। সারাদিন বেঁচেই আছি আমার মতো, অবাক লাগে। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, বাড়ি থাকতো, ঘর থাকতো, রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের বটে আমার কালো শিশু আঁকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? মানুষগুলো অন্যরকম, হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, ভালোবাসার কথা দিলে কথা রাখবে। মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো, চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো, পাকা থাকতো, বন থাকতো, ভালোবাসার লোভ থাকতো, হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না, মানুষ হলে তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না। মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে দোস্ত, খুবই সুন্দর, আমার খুব পছন্দের কবিতা। আর নির্মলেন্দু আমারও খুব পছন্দের কবিতা দোস্ত, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কবিতা মুন্নি কি কবিতাটা নিজে নিজে আবৃত্তি করতেছিল ভিতরে, আমার মনে হচ্ছিল। সে তো কবি মানুষ। মুন্নি তুমি আনমিউট করো। আনমিউট করো, না হলে শুনতে পাচ্ছি না। মুন্নি তোমার হচ্ছে মিউট করা আছে, একটু আনমিউট করো। হ্যাঁ সরি বন্ধু। হ্যাঁ, আমার হচ্ছে কি প্রবলেম, আমি হচ্ছে সব সময় সব কাজ হুরুস্তুল, মানে আগে কিছুই করি না। যেমন কালকে সঞ্চালনা দেখা গেল 5 মিনিট আগে আমি প্রোগ্রাম গুছাচ্ছি, আমার অতিথিকে তার সম্পর্কে ডিটেইলস জানা, সব সময় আমার এজন্য বকাও খাই, কিন্তু কিছু করার না, অভ্যাস হয়ে গেছে। কবিতাটা ওর সাথে সাথে পড়তেছিলা, আমার মনে হচ্ছিল। না, ওর সাথে আমি পড়তেছিলাম আর কি, মানে না আমিও পড়ছিলাম। খুবই পছন্দের কবিতা, এবং আমার ফেসবুক আইডিতে ইন্ট্রোতে লেখা দেখবা যে এই লাইনটাই লেখা আছে যে আমি হয়তো আমার খুব পছন্দের দোস্ত। তো ওকে, যাই হোক, তুমি পড়া দিলা, কালকে আমার অনুষ্ঠান আছে, আমি আর এটা পড়তে পারবো না। ধন্যবাদ তোমাকে। আবার পড়বা, তুমিও পড়বা, সবাই পড়বে। আর হচ্ছে
সবাই বলতেছে, রাসেল বিল্লাহ বলতেছে মুরাদ সুন্দর লাগতেছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে কবিতা ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। রাসেল বিল্লাহ বলতেছে যে মানুষ কবিতা বিয়ের আগে প্রেম করার সময় ভালোই লাগতো, তার মানে কি এখন লাগে না? মানে রাসেল বিল্লাহ কি বিয়ে করে মানুষ হয়ে গেল নাকি? মানে বিয়ের আগে মানুষ ছিল না এরকম একটা কিছু যে তখন ভালো লাগতো? যাই হোক, আমি এখন চলে যাচ্ছি হচ্ছে আয়েশা মুন্নির কাছে। ওকে অনেকক্ষণ বসায় রাখা হয়েছে। না না ঠিক আছে, শুন আমি এখন যে কবিতাটা পড়বো এটা হচ্ছে আসলে বন্ধু মহলেই পড়তে ভালো লাগে আর কি। নির্মলেন্দু গুণের অমীমাংসিত রমণী বই থেকে পড়ছি, ওটা কিছু নয়। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হইনি। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল। এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী, গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্দ প্রেমী। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে। ওটা নদী, নীল হয়ে জমে আছে ঘাসে। এর ঠিক ডান পাশে, ওইখানে হাত দাও। হ্যাঁ, ওটা বুক। ওইখানে হাত রাখো, ওটা হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল। তুমিই থাকোনি, তুমিই থাকোনি। ধন্যবাদ বন্ধুরা। অসাধারণ, এটা বলতেই হয়। আরো আমি অনেকের কমেন্টে আমি দেখতে পাচ্ছি যে আমি কবে কবিতা বলবো বা এরকম কোনো ইয়ে আসতেছে, তো তাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাচ্ছি যে এরকম যখন অনুষ্ঠান হয় সারোয়ার একটা হচ্ছে ইয়ে করে যে কে কে করতে চাও, আমার মনে হয় যে সেখানে তোমরা তোমাদের আগ্রহটা প্রকাশ করলে অবশ্যই আমি এটা বিশ্বাস করি যে আমাদের 21,000 বন্ধুদের একটা পরিবারে আরো অনেকে আছে, এবং আমরাও চাই হচ্ছে অনেক নতুন মুখ আসুক। মানে যেন হচ্ছে সারোয়ার বাধ্য হয় একটা কবিতারই হচ্ছে সারাদিন ব্যাপী কবিতা উৎসব করতে বাধ্য হয়, আমরা এরকম চাইবো আর কি। হ্যাঁ, আমরাও সেটা চাই, কবিতা প্রেম। আমরাও চাই। নতুন বন্ধু আসবে তত আমাদের জন্য ভালো। তো আমি বলবো যে তোমরা ওই সময় একটু হচ্ছে আমাদেরকে নক না করলে আমরা তো আর বুঝতে পারবো না যে কে করতে চায় কে করতে চায় না। এটা সম্ভব না 21,000 মেম্বারের মানে প্রত্যেকের কাছে পৌঁছানো। সারোয়ার আমি কি ভুল বললাম? কারণ আমরা কিন্তু তোমারে হচ্ছে কবিতা ভক্ত বানাইছি, কিন্তু এইটা তুমি হচ্ছে অস্বীকার করতে। আমি কালকে বলতেছিলাম যে আমি আসলে আগে কবিতা পছন্দ করতাম না, আমার মনে হতো কবিতা আবৃত্তি বুড়ারা করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন মনে হয় বয়সের কারণে নিজে বুড়া হয়ে গেছি, তো এখন হয়তো ভালো লাগা শুরু করছে। না, ব্যাপারটা এরকম না। আমি আসলে শুনতে কিন্তু অনেকে আছে না, শুনতে সারা ভালো লাগা তোমাকে কাজ করে। ইনফরমেশন দিই, কবিরা কখনো বুড়ো হয় না, কবিরা চিরযৌবন। কবির কোনো বয়স নাই, বয়স নেই। আমার একটা ওই যে বাচ্চাকালের ধারণা থাকে না, ওরকম আর কি। আগে যেমন গাজল শুনতে খুব খারাপ লাগতো, এখন যেমন গাজল খুব ভালো লাগে, ব্যাপারটা এরকম আর কি। শুনতে শুনতে এখন আমি খুব পছন্দ করতেছি আর কি। তুমি বলো না, শোনো সারোয়ার, তুমি এভাবে বলো না বুড়া হচ্ছ। আমি বলবো যে তুমি আগে বাচ্চা ছিল, এখন ম্যাচিউর হইছো। হ্যাঁ হ্যাঁ, 13তে পড়লো, না ভাই, 13তে পড়লো। এই 94 হওয়ার আগ পর্যন্ত আমার এরকম ধারণা ছিল, আমার কবিতা একেবারেই ভালো লাগতো না, সত্যি কথা। আমি বললাম ম্যাচিউর মানে ম্যাচুরিটি আসছে, এটা বললে আমরা একটু শান্তি পাই আর কি। বুড়া বললে আমাদের তো আবার মন খারাপ হয়। হ্যাঁ, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, 40 is the new 20। আমি মনে করি 40 is the new 20, ঠিক আছে? আমি কিন্তু এভাবে আমিও মনে করি। আমি একটা সময় নেই, সেটা হচ্ছে এই 40 বছর পর্যন্ত আমরা যা করতে পারি নাই, সত্যি কথা যেটা,
আমি মনে করি 40-এর পর থেকে আমরা এগুলো করবো আর কি। So, এটা আমার একটা উদ্দেশ্য আর কি, ঠিক আছে? অবশ্যই। যে আমরা ইনশাআল্লাহ। এটা তো নিউ 20, তোমার এটা তো ইয়েতেই পড়ে আর কি। তুমি হচ্ছে T20 যে খেলা হয়, এটা তো 40 ওভারের খেলা, তাই না? 2020 এটা তো কোনো ব্যাপারই না। না, আরো 20 বছর ইনশাআল্লাহ থাকবে আমাদের, আরো 20 বছর আছে আমাদের নিজেদেরকে প্রমাণ ইনশাআল্লাহ। করার জন্য। এখন ইনশাআল্লাহ। আফসানা আসছে, আমাদের আরেক মডারেটর। ঈদ মুবারক। ধন্যবাদ। হ্যাঁ, ঈদ তোমাকে অনেক মুবারক ঈদ মুবারক। মামা দোস্ত। চশমায় অনেক জ্ঞানী লাগতেছে দেখতে। চশমা পরে বাচ্চারা যা হ্যাঁ, ফটো অনেক করেই ফেলি। এটা হচ্ছে আমি অনেক টায়ার্ড, তো এটা যেন না বোঝা যায় আমাকে দেখে, এই জন্য চশমা পরছি। না, তো আমাদের মডার এসে ওর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, হাসি হাসি হাসি। হ্যাঁ, ও কখনো দুঃখ বা কষ্টে থাকে কিনা তা বোঝা যায় না, সবসময়ের জন্য ওর চেহারার পরে একটা হাসি অমলিন হয়ে থাকে। হ্যাঁ, এটাও সাহেল ভালো জানে বইলে ও ধরতে পারছে সাথে সাথে হাসি। তো এখন আমরা মামা তো ওই জন্য এখন আমরা তোমার মামা মামা দোস্ত, ভাগ্নি। মামা দোস্ত, আমরা মামা ভাগ্নি। আমরা এমন একটা বিষয়, মানে সবাই বসছি আর কি, আমরা যদি কথা বলতে থাকি আমাদের কথা ফুরাবে না। কিন্তু আমি চাই যে হচ্ছে এখন ডুয়েটে চলে যাওয়ার জন্য, যেহেতু আরো ডুয়েট রেডি আছে। সো এখন কে সাহেল তোমার সাথে কে, মানে বা মুরাদের সাথে কেউ ডুয়েট করবে কিনা? না, আমার সাথে কারো যোগাযোগ হয়নি। শোনো, আমার সাথে কারো যোগাযোগ করেনি এটা বলো না, তোমারও দায়ী যে তুমি কারোর সাথে যোগাযোগ করোনি, এটা এক হাতে তালি বাজে না। না, আমি দায় স্বীকার, না বন্ধু, আমি দায় স্বীকার করছি, কিন্তু আমার এইখান থেকে ওইখানে টাইমিংটা একটু বুঝতে পারছি না। আই এম জাস্ট কিডিং বন্ধু। না, আমি জানি, তোমরা আমাদের চট দিলেও আদর করবা, সেটাও আমি জানি। আদর করবা, যে জিনিসটা হচ্ছে আমি হয়নি। আর সত্য কথা বলতে কি, আমার এইখানে আমি গত এক সপ্তাহ ঈদের আগ থেকে প্রচন্ড রকম একটু বিজি ছিলাম। আমি এখানে কিছু কমিউনিটি অ্যাক্টিভিটির সাথে জড়িত। আমি এইখানে তারপরে আমার 94 এর এইখানে তোমরা শুনলে খুশি হবা, যেটা সরোয়ার জানে কিছুটা। আমি 94 এর নিউ ইয়র্কে এইখানে আমাদের বড় রকমের একটা গ্যাদারিং করি, এবং গত 26শে জুলাইতে আমরা অলরেডি এটা করছি, এবং যেটা আমি আর কি পুরোপুরি অর্গানাইজ করি। আমরা এখানে প্রায় 30 থেকে 40 জন মানে আমরা আসি, যারা একসাথে ফ্যামিলি নিয়ে গ্যাদারিং করছি, তারপরে সিঙ্গেল গ্যাদারিং করছি। কিন্তু এই কোভিড-19 এর জন্য ওইভাবে খুললাম করে ওইরকম পারি নাই। কিছুটা মানে তোমার সীমাবদ্ধতার ভিতর করতে হয়েছে, যে জিনিসগুলো নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম, আর যার কারণে আর আমার টাইমিংটা একটু ভালো না, মানে দিন রাতের একটা ব্যাপার হয়ে যায়। আর যে জিনিসটা আমি অত কবি টবি না, তো যার কারণে ভাবটা একটু আসে নাই যে ডুয়েট ওই মাঝে মাঝে অভাবে থাকবা, তাইলে ভাব চলে আসবে। যাই হোক, সুখী মানুষদের তো আবার ভাব কম আসে। অভাবে পড়লে করবো তাহলে আমরা এখন। তাহলে সাহেল, তুমি কার সাথে করতেছো? তুমি কার সাথে আমরা এখন? শাওন, আমার সাথে আরো দুইটা আছে শাওনের সাথে। আচ্ছা, ঠিক আছে, আমি তাইলে সাহেল আচ্ছাটা করে ফেলি আগে। আচ্ছা, আমি আসি, আমি তো কথা বলি। আমার মনে হয় ব্যাক টু ব্যাক দুটো করে ফেলতে হবে, কারণ আমাদের টাইমে একটু আছে। ঠিক আছে, ব্যাক টু ব্যাক করে ফেলতে হবে। ওকে, ঠিক আছে। দাঁড়াও একটু। কথোপকথন, এটা হচ্ছে আমাদের একজন ফ্রেন্ড আছেন ক্লাব 94 এ, রেজাউল করিম, ওর কবিতা, ওর লেখা কবিতা। আচ্ছা, তুমি কি শুনতে পাও এই যে প্রতিদিন কত কত কথা বলি, প্রতিদিন এত এত শব্দ শূন্যে ভাষায়, কেবল তুমি পর্যন্ত যাবে বলে? তুমি কি দেখতে পাও? না, শুনতে পাই না, একদমই দেখতে পাই না। কি হবে দেখে বলো? একটাই তো জীবন, অন্যত্র বাধা পড়েছে। আমি তো কিছুই দেখতে আর চাই না, কেবল তোমাকে ভুলে যাই। আচ্ছা, এই যে আমি কেবলই তোমারই আরাধনা করি, অদৃশ্য বন্ধ দরজার এপারে মাথা ঠুকে ঠুকে মরি, তোমার কি মায়া হয় না?
না, একদমই হয় না। কেন মায়া হবে? মায়া তো সেই স্রষ্টারই হবার কথা ছিল। তুমি কেন স্রষ্টাকে প্রশ্ন করো না? আমার ও তোমার জন্য তিনি এত নিষ্ঠুর ছিলেন কেন? স্রষ্টাকে দায় দিতে বলো, একদমই দোষ দেই না তো, অভিযোগ করি না। স্রষ্টা হয়তো তোমার সুখ চেয়েছেন আমার অশ্রুর বদলে। স্রষ্টা হয়তো তোমাকেই সুখ সমুদ্রে ভাসাতে চেয়েছেন আমার চোখের জলস্রোতে। বেশ বলেছ বটে। তুমি তো বলতে পারো অবলীলায়, দেখতে পাও না। আচ্ছা, তুমি আমার চোখ পড়তে পারো, মন পড়তে পারো? তুমি তো সবার চেয়ে আলাদা রকম করে আমায় ভালোবাসতে পারো। তবে কেন বোঝো না আমি কতটা পুড়ি অহর্নিশ, আমি কতটা কাঁদি অশ্রু লুকিয়ে? হয়তো বুঝি, হয়তো বুঝেও অবুঝ থাকি। তোমাকে কিছু বলে হয়তো বুকের ভেতর থেকে পাথর নামাই। আচ্ছা, এমন করে কি বাঁচা যায় ভালোবাসাহীনতায়? অথচ আমি আরো 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 বাঁচতে চাই কেবল তোমাকে পাবার আরাধনায়। ভালোবাসাহীনতা বলতে কি চাও ভালোবাসি না? দূরত্ব প্রমাণ করে না ভালোবাসাহীনতা, নিবিড় স্পর্শ প্রমাণ করে না অকৃত্রিম প্রেম। কিছু কিছু পাওয়া থাকে না পাওয়ার মাঝে, কিছু নিবিড় ভালোবাসা থাকে যা প্রকাশ না করাই সাজে। অথচ চাওয়াগুলো কষ্ট দেয়, ভীষণ রকম কষ্ট দেয়। প্রতীক্ষার তখন কতটা তীব্র কেবল তা অপেক্ষমান তো বোঝে। তুমি কি ফিরবে বলো, বলো ফিরবে? কি করে নতুন করে কথা দেই? অভিযোগ করবে কথা রাখি না, কথা দিচ্ছি না, বলছি না ফিরবো, কিন্তু আমি তো তোমারই কাছেই ফিরবো। আমি ফিরবো তোমার শ্বাসে শ্বাস মিলিয়ে জীবনে ফিরতে, অথবা ফিরবো মৃত্যুতে। মৃত্যু নয়, চলো জীবনে ফিরি। এই তো তুমিহীন আমি, আমিহীন তুমি, আমরা এই যে বেঁচে আছি, তবে হয়তো বেঁচে বেঁচে মরে আছি। চাইলেই কি ফেরা যায়? জীবন তো ভালোবাসার সমান দীর্ঘ নয়, অথচ তুমি ভালোবাসি বললেই মৃত্যু নয়, আমার জীবনে ফেরা হয়। ভালোবাসি তো প্রথম দিনের মতো, কম বেশি মাঝামাঝি বলে কিছু নেই। ভালোবাসি মানে পরিপূর্ণ। আজ আর একবার নতুন করে বলবে ভালোবাসি? শুধু আজ কেন, আমি একটা জনম হাজারটা জনম ধরে কেবল তোমাকেই বলতে চাই ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, তোমরা আরেকটা করে নাও। আর এটা কি হচ্ছে একজন বন্ধু করতেছিল, প্রশ্ন করতেছিল আমাদের ক্লাবের কারো লেখা? তাহলে হচ্ছে হ্যাঁ তোমরা আবার একটু তার নাম মেনশন করে দাও। আমরা চাই যে আমাদের হ্যাঁ যারা লেখক বন্ধু আছে হ্যাঁ নীরবে নিভৃতে রে- লিখে রে- যায়, হ্যাঁ, তাদেরকেও রেজাউল হচ্ছে করিম, রেজাউল করিম, আমাদেরকে রেজাউল সামনে করিম। আনতে হবে। ঠিক আছে বন্ধু, তাহলে তোমরা আবার আরেকটা চালাও আর কি। চিটং থাকে আর কি, রেজাল্ট করি সাংবাদিক, রাইট? হ্যাঁ সাংবাদিক, হ্যাঁ হ্যাঁ, ওই যে সাংবাদিক। ফটোগ্রাফার, সাংবাদিক, হ্যাঁ সাংবাদিক ওকে রেজাল্ট দোস্ত। করি মার্কে। হ্যাঁ, হ্যাঁ 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 ওকে দোস্ত। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ তাহলে রেজাউল তোমার সুন্দর আমরা, কবিতার জন্য। হ্যাঁ, এবং আমরা হুম। অনেক কবিতা শুনতে চাই, তাই একটু দ্রুত যাচ্ছি আর কি। না না না, যাতে অবশ্যই করে অবশ্যই আমরা দোস্ত। শুনতে পাই, এই সময়ের হুম মধ্যে আমরা যেন অধিক সংখ্যক কবিতা শুনতে পাই। ওকে, ধন্যবাদ। দোস্ত, তাহলে হচ্ছে চয়নিকা। হ্যাঁ এটা মেনশন করে দিলে ভালো হয় কথাগুলো কাজে। হ্যাঁ হ্যাঁ।
এটা হচ্ছে কিশোর মজুমদারের প্রেমের সংলাপ 2 কবি কবি ভাব। এখানে হচ্ছে চয়নিকা এবং রুদ্রের কথোপকথন। শাওন। তুমি না ভীষণ কবি কবি ভাব। আরে কিছু নয়, ও আমার স্বভাব। তাই বলি সবসময় কবিতা, সবখানি ছন্দ? হলোই বা, বলো কি আছে মন্দ? আরে ধুর, ভাল লাগে না, যাও। ভালোবাসি তো, কাছে আছি তো, তাও। ইস, কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ভালোবাসলে পাগল হয় সবাই, হয় বাচাল নয়তো বোবা। আজ তোমার কি হয়েছে বলবে? এই বাদাম এনেছি, খাবে? ঝালমুড়ি চলবে? কপাল, প্লিজ ছাড়ো না ফালতু কাব্যি, করলে ভাল লাগে না। ইস, ওকে ওকে, তুমি একটা করে কথা বলো, দেখবে কেমন ভালো লাগে। বলো বলো, বলো না, যে কোনো একটা লাইন বলো। বলছি, বলো আমাদের জীবনটা কত সুন্দর। তুমি একটা বান্দর। আমাকে বাদর বললে তুমি? ইগি, বাদর না, বাঙ্গাল ভাষায় কইলাম। বান্দর বান্দর কইছি আমি। ওকে, কাজের কথা বলো তো, আজকে কি কলেজ ছুটি? খোলাই থাক আর নাই থাক, ভাতের বদলে খাবে কি, রুটি? তুমি একদম ফালতু মিল দাও, কোনো সৌন্দর্য নেই ওতে। তুমি আমাকে শেখাও কেন, কি এসে যায় তাতে? উফ, ছাড়ো না এবার প্লিজ। কেমন ঠেলা, নিজের মেশিনে দাও প্লিজ। ধুস, মেলাতে হবে না আর। বোঝো ঠেলা কেমন লাগে তোমার? সরি, প্লিজ আর কাব্যি করব না, বলো। আচ্ছা ঠিক আছে, এবার অন্য গল্প বলো। ওই দেখো, স্কুলের স্টুডেন্টরাও আসছে পার্কে। আসবে না? সবাই যে খায় প্রেমের সারকে। পারো তুমি বস। এক গামলা দুধে এক ফোঁটা লেবুর রস। তোমার কাব্যের ঠেলায় প্রেমের রস শুকিয়ে কিশমিশ হয়ে গেল। মিস তো হয়ে গেল, এবার অন্য কোথাও চলো। এবার বুঝলে কেমন লাগে কথায় কথায় কাব্যি? কোনো সিরিয়াস কিছু বলতে গেলেই বাজে লাগে জানো। আসলে লোকে বলে কি না, দুজন শিক্ষিত লোকের প্রেম নাকি শুকনো তর্কের আড়ালে শুকিয়ে যেতে থাকে। তাই যদি কথায় কাব্যের রস মেশালে সম্পর্কটা রসসিক্ত হয়। শোনো, সম্পর্ককে রসসিক্ত করতে হলে অন্তরটাকেও রসসিক্ত করতে হয়, বুঝলে? ওটা তোমার কিন্তু আছেই। তাই, তাহলে তো ভালোই। আর তুমিও তো টয়টুম্পুর রসে ভরা রসগোল্লা। ধন্যবাদ। খুবই সুন্দর, অসাধারণ। আমি সারোয়ারকে আনতেছি না, সারোয়ার যদি আসতে চায় আসতে পারে, কারণ আমি আসি। আমাদের আমি দেখতেছি আর 15-20 মিনিটের মতো সময় আছে হাতে, 20 মিনিট 20-22 মিনিট আর কি, মানে ম্যাক্সিমাম। তো এর মধ্যে থেকে তোমরা ম্যানেজ। এত জমতেছে আর কি, মনে হচ্ছে আরো শুনি, কিন্তু হচ্ছে যে সময় হলো বেরহম, এবং সময় কারোর জন্য অপেক্ষাও করে না, এই একটা সমস্যা। কোনো মতে অপেক্ষা করানো গেলে আমি ম্যাক্সিমাম 25 মিনিট পর্যন্ত দেওয়া যেতে পারে আর কি। তো আমি হচ্ছে অনেকক্ষণ ধরে মন চুপ করে বসে আছে। অসাধারণ। থ্যাংক ইউ মামাদোস্ত। সবাই, মানে আমি তো এতক্ষণ কমেন্ট দেখছিলাম, সবাই মুগ্ধ হয়ে শুনছে তোমাদের কবিতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুবই মজার হয়েছে, মানে আমার মনে হচ্ছে যে আমি হচ্ছে শুনি বসে, মানে আমি হচ্ছে
সারোয়ারের দুঃখটা বুঝতে পারতেছি যে এই আসনে বসলে কোনো কিছু উপভোগ করা যায় না। হ্যাঁ, ও আজকে আরামসে উপভোগ করতেছে, ওর ইয়েটা আমি বুঝতে পারতেছি যে কি পেইন, সে প্রত্যেকদিন বসে এবং কোনো কিছু উপভোগ করতে পারে না। আমি তহিদে একটা কমেন্ট করি। হ্যাঁ, তহিদ বলেছে কবিতাটা যেমন তেমনই আবৃত্তি, একটা একটাকে যেন ছাপিয়ে যাচ্ছে উৎকর্ষে। দারুণ লাগছে সাহেল এবং শাওন, শুভেচ্ছা নিয়ে ওই অধমে। থ্যাংক ইউ। সবারই মোটামুটি মন্তব্য এরকমই, সবাই খুব পছন্দ করছে এবং খুবই ভালো লাগছে আর কি, খুবই ভালো লাগছে। এটাই আসলে আমাদের প্রাপ্তি আর কি, এটাই চাই আমরা। আমি এই পর্যায়ে আমি চলে যাব হচ্ছে মুনের কাছে। আমার প্রথম দিকে একজন রিকোয়েস্ট করেছিল যে আজকে কবি আবুল হাসানের জন্মদিন, তোমরা যদি কেউ আবুল হাসানের কবিতা পড়তে পারো তাহলে ভালো, মানে হচ্ছে নাইস টু হ্যাভ, পড়তেই হবে এমন কোনো কথা নাই। আর যদি শেষে টাইম থাকে আমি একটা আবুল হাসানের ছোট কবিতা পড়ে দিতে পারি তার জন্মদিন উপলক্ষে, কিন্তু আমি আজকে পড়তে চাচ্ছি না, আজকে সেটাই ভালো হবে। হ্যাঁ, শুনতে চাচ্ছি। আমার মনে হয় এখন মুন অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, মুনের পরে আমরা চলে যাব হচ্ছে মুন্নির কাছে, তারপর আবার মুরাদের কাছে চলে যাব। নাকি ডুয়েট শেষ হয়ে গেছে? ডুয়েট তো শেষ, ডুয়েট আমাদের শেষ, আমার শেষ আর কি। আমার মুন্নের সাথে ছিল, শাওনের সাথে ছিল, তিনটা, সবই শেষ। সবই শেষ। তাহলে আমরা মুনের কাছে চলে যাই, তারপর মুন্নির কাছে যাই, তারপর মুরাদের কাছে যাই। ঠিক আছে, ওকে মুন। হ্যাঁ, আমি আমাদের বন্ধু সেলিম চৌধুরীর একটা কবিতা পড়ছি। সে আবার আমার ক্লাস 3 ফ্রেন্ড। সময়ের ভাবনা, সেলিম চৌধুরী। এখানে সময় স্থবির, এখানে ভাবনা স্থবির, ভাবতে পারাটাও কঠিন। তোমাকে ঘিরে লাস্যময়ী, শুধু বুঝে ফেলো এটুকুই, ভালোবেসে নীরবে নাম লেখা ভালো, প্রকাশ করা মানেই অথই জলে ডুব সাঁতার, যেখানে তুমি সাঁতার না জানা নাবালিকা। তবে তোমাকে আর ব্যর্থ প্রেমের কাব্য বুকে নিয়ে যুগ যুগ অপেক্ষা করতে হবে না। ধন্যবাদ। আমার কবিতা শেষ। আমি এটা মানে বাজি ধরে বলতে পারি সারোয়ার সবচেয়ে বেশি হাততালি দিচ্ছে, কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য, সবটা যদি এরকম হইতো তাহলে কিন্তু খুব ভালো হইতো। আমিও করবো দোস্ত, লাস্টের দিকে 2-3টা করবো এরকম ছোট্ট ছোট্ট 1 মিনিট করে। আরো অনেক এনজয় করা যাবে। না তুমি ওইরকম না, আমাদের টাইম বাড়ায়া দিবা তুমি। এই যে আস্তে আস্তে হচ্ছে আমরা কবিতা যারা পড়ি তারা জায়গা দখল করে নিচ্ছি। হ্যাঁ, সো আমরা বলবো যে ছোট কবিতা দিয়া না, আমরা হচ্ছে টাইম এরপরে বেশি নিব আর কি। বড় কবিতা ছাড়া ভাব আসে না, আসলে বড় কবিতা ছাড়া ভাব আসে না। তুমি 8টা 20 পর্যন্ত আমাদেরকে টাইম দিবা, 8টা 20 পর্যন্ত টাইম দিবা, বুঝছো? কবিতাটা শুনে আমি কিন্তু ভাবতেছি তাহলে এরপরে একটা কবিতা পড়ে ফেলবো 2 লাইনের আর কি। আমরা অপেক্ষা করছি। এবারে একটা বলার কথা কবিতা। আমি অত সাহস করি নাই এখনো। আমাকে আরেকটা প্লট দিয়ে আমাদের বন্ধু আলিম জামানের একটা কবিতা পড়ার জন্য, ছোট্ট, ওটাও ছোট্ট একটা কবিতা। আচ্ছা, আমি আলিম জামান সম্পর্কে একটু বলি। ও কিন্তু আমার খুব ন্যাংটো বয়সের বন্ধু, আত্মীয় হয়, প্লাস আমরা একসাথে ক্লাস 1 থেকে পড়াশোনা করছি, আমাদের পাশাপাশি বাড়ি। আর সম্ভবত আলিম জামান বলতে তুমি কাজী আলিম জামা, মানে যে সাংবাদিক, তার কবিতা আবৃত্তি করবে। হ্যাঁ, ওই আলিম। আচ্ছা, মনে হয় মুনের কি ইন্টারনেটে প্রবলেম করছে নাকি? না, আমি তো ঠিক আছি, আমার ইন্টারনেট ঠিক আছে। আচ্ছা, আমি মুনের কথা বলতেছি। থ্যাংক ইউ। কারো সেকেন্ড ডিভাইস অন করা আছে? মুনের কি ইন্টারনেটে প্রবলেম করছে নাকি? আমার মনে হয় মুনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মনের আমি তাহলে চলে যাই, আমরা দেরি হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতেছি। আমি হচ্ছে মুন কি আসো? তাহলে মুন, মুন তুমি লাইন ঠিক করো, আমি তোমাকে নামাচ্ছি। আমি হচ্ছে এই ফাঁকে মুন্নির কাছে চলে যাই। ঠিক আছে। তুমি করো। আমি এখন পড়বো আমার আমার লেখা কবিতা। এটা হচ্ছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। 2017-তে এসেছিল এই বইটা, স্বপ্ন এই বইটা থেকে একটি কবিতা পড়ছি। শিরোনাম হচ্ছে নির্বাসন। যদি কোনোদিন চলে যাই, দারুণ অভিমানেই চলে যাব। অচেনা কোথাও ফেলে যাব, ভুলে যাব স্বপ্নের যত কিছু টান। প্রিয়তর ঘরদোর, প্রিয়তমের ভেজা চোখ, স্মৃতিময় বাঁধন, আর কিছু সুনিবিড় কাব্য অতি যত্নে রেখে যাব বিপর্ণ নীল ড্রয়ারে। সম্পূর্ণ অচেনা কোথাও, দূরে কোথাও চলে যাব, সত্যি চলে যাব। মেনে নেব নতুনের উদ্দাম উত্তাল। খুব ভালো করেই জানি দারুণ কষ্টে জড়িয়ে যাবে এ জীবন। নিজস্ব বলতে কিছুই থাকবে না আর। তবুও তো মুক্তি পাবো সব নীলাভ দহন থেকে। তাই ইচ্ছেহীন জীবনের পাশাপাশি এসব বাস্তবতা মেনে নেব আমি। জড়িয়ে পড়বো আরেক নতুন কষ্টে। কষ্ট মানেই আমি, কষ্ট হোক প্রত্যাশায় বেঁচে থাকার প্রাচীন আদিমতা। ধন্যবাদ বন্ধুরা। হ্যাঁ ধন্যবাদ। আমার আমার মনে হচ্ছে যে মুনের এখনো প্রবলেম হচ্ছে, আমি ওকে হচ্ছে পাচ্ছি না। তো আমরা এই এই সুযোগে মুরাদের কাছে চলে যাই। মুরাদকে দিয়ে দাও। হ্যাঁ, মুরাদের কাছে চলে যাই। ধন্যবাদ। আমি গত ঈদ আড্ডায় যে কবিতাটা পড়েছিলাম সেটা আবারও এই ঈদে পড়ছি, কারণ আমার একটা ভালো লাগা কবিতার ভিতরে একটা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসাথে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। থামতো বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা কিনা অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারে। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে ওটি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মতো যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলেও এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। প্রত্যেকে উপভোগ করতেছে, প্রত্যেকে বলতেছে যে ভালো করতেছো, মুরাদ ভালো হচ্ছে, ইতি খান, তারপরে হচ্ছে অপু, অপু বলতেছে ও। এর মধ্যে আমরা হচ্ছে মুনকে পেয়ে গেছি। মুন কি তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে, যেহেতু ঘড়ি খুব দ্রুত দৌড়াচ্ছে, আমি ওই যে সারোয়ারের সাথে সারোয়ারের অনুষ্ঠান দেখতে দেখতে আমারও ওইরকম হয়েছে যে তারা দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। কারণ আমি চাই যে অনেক অধিক সংখ্যক বেশি বেশি কবিতা আমরা শুনি। তুমি চলো আমরা যাই। আমি এখন পড়ছি আলিম জামান, আমাদের বন্ধু আলিম জামানের কবিতা টানাপোড়েন। এই ভেজা বালু তীরে একা বসে আছি, সাঁতরে ওপারে চলে গেছে কায়া।
সে আমার নাকি আমি তার? আমরা কি তবে স্বতন্ত্র গিটার? আমি তো তোমারই ছিলাম দুঃখী দুয়োরানি, তোমার জন্য হাসলাম কিংবা কাঁদলাম, ভালো আমায় নাই বা বাসলে, তাই বলে আমার বুকে ছুরি বসালে। এই ভরপুর রোদে নিভে গেল মঞ্চের আলো, দিন ফুরালো, আমার প্রেম হারালো। দেখো বন্ধু, এবার পাখি দেশান্তরী হবে, আহত ফুলের কাছে কে মিনতি করেছে কবে। ধন্যবাদ, শেষ। চমৎকার। অনেক আমরা ছোট ছোট। মুন্নের জন্য একটা হাততালি দিব এবং আমাদের বন্ধু আলিম জামানের জন্য আর একটা হাততালি দিব, তাই না? অবশ্যই। থ্যাংক ইউ। হালিম জামানের জন্য হাততালি। দোস্ত আমি কি একটা শুরু করব? আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম আর কি, আলিম জামান আর আমি একই প্রাইমারি স্কুলে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা দোস্ত আমি কি একটা শুরু করব দোস্ত? সাহেল, হ্যাঁ তোমার পরে আমি শাওন ইসলামের কাছে চলে যাব আবার। আচ্ছা আমি শুরু করি তাহলে। ওকে। প্রেম, ভালোবাসা, বিরহ সবকিছুই হলো। এখন আমার মাকে নিয়ে আমি একটা কবিতা, মানে কবিতা এটা আমার স্বরচিত। আমার মায়ের সবুজ পাড়ের শাড়ি ও অনুভূতি কাটাছেঁড়ার গল্প। ধানমন্ডি হকার্স মার্কেটে ফরওয়ার্ড নামে একটা শাড়ির দোকান ছিল। সপ্তাহে 2-3 দিন যাওয়াই পড়তো সেখানে মায়ের শাড়ি কিনতে। সবুজ পাড়ের শাড়ি যে আমার মায়ের খুব পছন্দ। ঘুরে ফিরে যে কোনো হালকা কালারের সাথে সবুজ পাড়ের শাড়ি হতে হবে। সারা জীবন বাবা মায়ের সাথে থাকাতে মায়ের সাথে সখ্যতা সবচেয়ে বেশি আমার। সেই সুবাদে শুধু শাড়ি কিনলেই হতো না, কেনার পর শাড়িতে ফলস লাগানো, পিকো করা, নিউ মার্কেট অথবা গাউসিয়ার দোতলা থেকে এগুলো করে মায়ের হাতে পৌঁছে দিয়ে মায়ের হাসিটা দেখাই ছিল আসল তৃপ্তি। আমার আহ্লাদি মা যখন বারান্দায় দাঁড়িয়ে রোদের আলিতে শাড়িতে বারবার ডেকে ডেকে বলতো, দেখ তো কেমন হলো, আর বোনকে ফোন করে জানান দিত। আর এই নিয়ে আমাদের মধ্যে সবসময় হাসির রোহল পড়ে যেত। ওই সময় তো কলাবাগান থেকে শুরু করে নিউ মার্কেট এমন কোনো শাড়ির দোকান ছিল না যে আমার যাওয়া হতো না। দোকানদারিরা দেখলেই বলতো, ভাই সবুজ পাড়ের নতুন ডিজাইনের শাড়ি এসেছে, খালাম্মার জন্য নিয়ে যান। এখন আর দোকান থেকে সবুজ পাড়ের শাড়ি কেনা হয় না মা। তোমার সেই উচ্ছ্বসিত হাসি মুখটাও দেখতে পায় না। সেদিন এক বন্ধুর ফেসবুক ওয়ালে ওর মায়ের সাথে ছবি দেখে নিজের কষ্টে জমাট বাঁধা অনুভূতিকে আর সামাল দিতে পারিনি। মা, তুমি আজ বেঁচে থাকলে ওই বন্ধুকে ঠিক ঠিক দেখিয়ে দিতাম আমার মায়ের সাথেও আমি ওরকম একটা সুন্দর একটা ছবি তুলতে পারি। আমাদের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা সন্তানদের কাছে মায়ের অভাব কত যাবে কষ্টের। প্রিয় মায়ের হাতে সেই রান্নাটা, তাই তো খাবার টেবিলে প্রতি মুহূর্তে একটা কথা মাথায় এসেই যায়, আমার মা এটা এভাবে রাঁধতো, ওটা ওভাবে রাঁধতো। সেই ডাল ভর্তা, মসুরির ভাত, গরুর মাংস, যেদিকেই তাকাই শুধু নেই আর নেই। আসলে তুমি যে নেই মা। স্কলারশিপে টাকাটা খরচ করে ফেলাতে তোমার সাথে খুব অভিমান করে বলেছিলাম, আমার টাকাটা কেন খরচ করেছো মা? তোমার সেই মন খারাপের মুখটা আমার চোখে আজও ভেসে ওঠে, আর চোখের কোণ ভিজে যায়। মনে হয় কতটা স্বার্থপর আমি। তোমাকে ছাড়া আজ যেন কোনো গল্পের আসর জমেই ওঠে না। 2-3 কথা বলার পর আর যেন কথা এগোয় না। তাই গল্পের ফাঁকে সুযোগ বুঝে তোমার বা বাবার পক্ষ নিয়ে অট্ট হাসিতে মেতে ওঠা হয় না। আমার মায়ের সংসারটা ছিল স্বপ্নের মতো।
একটি মধ্যবিত্ত সংসারকে কিভাবে আঁকড়ে ধরতে হয় তার একমাত্র উদাহরণ মনে হয় আমার মা। কতদিন মা আমার অভিমানে থাকা এই ছোট ছেলে সম্পর্কে সবাইকে ডেকে ডেকে বলে না, দেখ দেখ কেমন করে গাল ফুলিয়ে আছে, মোচ ফুলাচ্ছে। এই তো সেদিন মসজিদ থেকে মাগরিবের আজান শেষ হওয়া মাত্রই হঠাৎ কাঁদো কাঁদো গলায় ফোনে কানে ভেসে এলো, মা তুমি আর নেই। প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে যখন তোমার সামনে গিয়ে দাঁড়াই, কেন জানি শুধু মনে হয় তুমি অনেক খুশিতে বলছো, বাবু তুই এসেছিস, ওই তুই কতদিন আমার জন্য সবুজ পাড়ের শাড়ি কিনিস না বলতো। চোখগুলো কেন জানি শুধু ঝাপসা হয়ে যায়। আমার মা যেন সবুজ ঘাসের সবুজ পাপের শাড়িতে মোড়ানো। ইদানিং কেমন যেন এক অজানা রোগের ভুগছি প্রায়শই। হঠাৎ হঠাৎ কেন জানি খুব মন খারাপ হয়ে যায়। চলতে চলতে তোমার সাথে কত স্মৃতি মনে হয় তখন। পৃথিবীর কোনো শক্তি তখন আমার মন ভালো করার ক্ষমতা রাখে না। স্মৃতিটুকু যে শুধুই তোমার আর আমার মা। ঘন্টার পর ঘন্টা এক অজানা আবহে কেটে যায় যেন। ধন্যবাদ দোসরা। আসলে সব কবিতায় হাততালি দেওয়া যায় না, এটা এমন এক সেই কবিতা যেই কবিতায় আসলে আমরা হাততালি দিতে পারছি না। শুধু আমরা বলবো যে খালাম্মার জন্য আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং মানে আমি আমার বিশ্বাস যে উনি আর তুমি খুব ভালো লিখেছো। তুমি হ্যাঁ। একটা থিম, তুমি থিমটাকে পুরো জীবন্ত করে লিখেছো, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমার সবারই ভালো লেগেছে। মানে এটা এমন একটা কবিতা যেটা হচ্ছে কিছু 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 জিনিস থাকে ভালোবাসতে বাধ্য হয় মানুষ, মানে এটা বাধ্য হবে ভালোবাসতে যে কেউ, এটা আমার বিশ্বাস আর কি। সবাই বলছে, সব বন্ধুরাই বলছে। তো আবেগ আপ্লুত হয়ে গেছি। ইতি খান বলছে সায়েল অসাধারণ হয়েছে মা কবিতাটি, সায়েল মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম, অপূর্ব, অসাধারণ, চমৎকার, সবার বাবা মা ভালো থাকুক। তাহসিন বলছে সায়েল তোমার নিজের কবিতা মাকে নিয়ে হৃদয় স্পর্শ করার মতো, অসাধারণ বন্ধু, অসাধারণ। আমার মাও শুনছে সায়েলের কবিতা, আরেকজন বলছে। এবং আলিম হচ্ছে মুরাদকে অভিনন্দন জানাইছে যে তুমি হচ্ছে তার ছোটবেলার আর কি দোস্ত আর কি, অমলকান্তি। অমলকান্তি। এখন আমি ইয়ের কাছে যাই আর কি, শাওনের কাছে যাই, তারপরে মুরাদের কাছে ফিরি, তারপর আবার মুনির কাছে যাই। আচ্ছা, আমি এবার আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। অনেকদিন থেকে একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আবার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব তো জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম।
তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। আমি আমার অনেক প্রশ্নের উত্তর দিত নদী। যেমন, বলতো আজ সন্ধেবেলায় বৃষ্টি হবে কিনা? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার কাছে, আকাশের নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার প্রিয় একটা কবিতা। এবং আরেকটা দোস্ত, দেখেছো তো লাস্টের দিকে যখন যাচ্ছ জমে উঠতেছে বেশি, সময় কিন্তু হ্যাঁ। দিতে হবে সবার, বুঝছো? দেখেছো সাউন্ড যেটা করেছে, দেখেছো তো? আর সবাই, আর সব maximum বন্ধুরাই 5 মিনিট। ইয়ে করছে, সব বন্ধুরাই আর কি ইয়ে করতেছে। এবং একজন বলতেছে যে তুমি নাম মানে হচ্ছে আরেকজনের নাম বলতে পারতেছো না। তাদের বন্ধুত্বের জ্ঞাতার্থে বলতেছি যে যারা স্ট্রিমে আটকে তাদের নাম দেখানোর অনুমতি দেয় না, বা হচ্ছে ওই সেটিংসটা যায় না, আমাদের প্যানেলে তাদের নাম আসে না। ফলে আমাদের শুধু তার কমেন্টসটাই পড়তে হয়। তোমরা যদি তার পাশে তোমার নামগুলা লিখে দাও, তখন হচ্ছে আমরা ওইভাবে পড়তে পারি। এখন এই ইয়েতে আমরা হচ্ছে শাওনের কবিতা শুনলাম। এখন আমরা মুরাদের কাছে যাব, তারপর মুন্নির কাছে যাব। আমাদের হাতে কিন্তু এক্স্যাক্টলি 5 মিনিট সময় আছে। হ্যাঁ, আমার এটা 1 মিনিটের কম সময় লাগবে। এটা আমার নিজেরই একটা লেখা কবিতা, কখনো কোনোদিন লেখিনি, ছোট্ট করে লেখার চেষ্টা করছি আজকের এই অনুষ্ঠান উপলক্ষে। সেটা হচ্ছে, তুমি। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই রকমই, যে যেটা তোমার কাছে প্রত্যাশী। দিন শেষে তুমি, তুমিই, একটু ভালো একটু মন্দ, তুমি। থ্যাংক ইউ। অনেক খুব ধন্যবাদ। খুশি। হ্যাঁ, সারোয়ার খুব খুশি। এরপরে হচ্ছে মুন্নি, তাহলে চলো আমরা যাই। হ্যাঁ ইমন, আমি একটু বলে নি, আমি খুব ছোট ছোট দুটো কবিতা পড়বো, একসাথেই পড়ে নিব যেহেতু একদম ঠিক ছোট। আছে। একটা হচ্ছে আমাদের 94 সিলেটের বন্ধু মিহির মোহনের অনুরোধ ছিল পূর্ণেন্দু পত্রীর কবিতা। আমি প্রথমে পূর্ণেন্দু পত্রীর সেটাই পড়ছি, সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো তোমরা আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের ভালোবাসার আলিঙ্গনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে।
হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো জলের জগঢব্য, ঝাঁকড়া চুল এড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া, মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। গল্পটা এখনো শেষ হয়নি। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে কোনো দিনই সে ভুলতে পারলো না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত সহস্র ঝরনার জল। আমি আরেকটা কবিতায় যাচ্ছি, যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানটা আমাদের বন্ধুদের নিয়ে, 94 বন্ধুদের। আমার কবিতার নামও বন্ধুত্ব। এটা আমার একটা বইতে এসছে, সম্ভবত 17 বা 18 কোন একটা কবিতার বইতে। বন্ধুত্ব। বন্ধু হলো স্বর্গীয় বাসনার স্পর্শ, যে ভালোবাসার পরিমাপ হয় না শুদ্ধতার মাপকাঠিতে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সুখ দুঃখ হাসি কান্নার আলপনায়, মিষ্টতা সরলতার রঙে, অগণিত মায়ার ছোঁয়া। বন্ধুত্বের বৃত্তে কোনো জাত, কেন্দ্র, ভূমি, পরিধি থাকে না। যেটুকু থাকে সেটুকু হলো বন্ধুত্বের সংজ্ঞা। মনের যত গোপন কথার ডায়েরি। বন্ধুত্ব মানে হৃদয়ের গোপন উপত্যকায় সম্মিলিত মহাকাব্যের চাষাবাদ। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ। ধন্যবাদ। সারোয়ার, দোস্ত, আর কোনো সময় আছে নাকি? সময় পাবো আমরা? কি সময় আর সময় আছে? সময় 2 পাইলে মিনিট কি সময় আছে দোস্ত? শেষ করে দিতাম। 2 মিনিট। আজান হচ্ছে কিন্তু। আজান হচ্ছে, হ্যাঁ। কারণ পরের সেশনটা আমাদের খুব কুইকলি শুরু করতে হবে, 2 জন পারফর্মার, তারপরে আবার আরেকজন পারফর্মার, তারপর রাত 12টা থেকে আরেকজন পারফর্মার, টোটাল 3টা সেশন আছে এখনো। আচ্ছা, আজানটার জন্য, আচ্ছা আজানটা শেষ করে তারপরে আমি শায়লেটটা দিয়ে শেষ করে ফেলি। ওকে ওকে দোস্ত। তবে সরকারের কাছে আবেদন থাকলো আগামীতে কবিতার মানে আবৃত্তির প্রোগ্রামটা আরেকটু বড়সড় করে করো, কারণ অনেকজন তো। না, ওই যে রেগুলার হচ্ছে যে আবৃত্তির প্রোগ্রাম বড় করবে কিভাবে? রেগুলারই তো হচ্ছে 2 ঘন্টা ধরে। মানে এটা কিন্তু একটা বিশাল জিনিস যে গানের পাশাপাশি আমাদের কিন্তু প্রত্যেক দিন আবৃত্তির অনুষ্ঠান আছে, এবং প্রায় 1.5-2 ঘন্টা। ওইটা ইনক্লুড করলে তো অনেকক্ষণ। এবং এটা আমি আশা করতেছি যে কলে বরে এটা বৃদ্ধি পাবে আর কি, কারণ আমাদের দেখা দেখি আরো কিছু লোকজন হচ্ছে সাহস পাবে যে 5 দিন প্রোগ্রাম হচ্ছে কবিতার, তো টোটাল অলমোস্ট 10 ঘন্টা। 10 ঘন্টা। তবে এই টাইমিংটা এমন পড়ে গেছে, 2টা হচ্ছে আজান ইয়ে করে আর কি। হ্যাঁ, না হলে হয়তো আরো কিছু ইয়ে পাওয়া যাইতো। আবার বেশি শুনলে কিন্তু আবার ডিমান্ড কমে যায়, এটা আবার বুঝতে হবে। এই যে একটা আবেদন আছে, এই আবেদনটা থাকা অবস্থায় আমরা গ্যাপ করে বন্ধ করে দিব। হ্যাঁ, টিক্স কাটাইতেছে সার্ভার, টিক্স কাটাইতেছে। খালি কবিতা হইতেছে, ভালো লাগবে না তখন। গান হইতে থাকলে যেমন গান হইলে ভালো লাগবে না, সিমিলার কবিতা হইতে থাকলে ভালো লাগবে না। এই আবেদনটা নিয়ে বের হয়ে যাওয়া উচিত। ঠিক, সরোয়ার সাথে ফর্ম থাকা অবস্থায় রিটায়ারমেন্টের একটা কথা আছে না, ফর্ম থাকা অবস্থায় রিটায়ারমেন্টে যাওয়া উচিত, ব্যাপারটা এরকম। আমি তো রিটায়ারমেন্টে যাওয়ার পর কবিতা পড়তেছি, আমি তো সারা জীবনে কবিতা পড়িনি। তাই নাকি? কোনোদিনও কোথাও কবিতা পড়িনি। ইমন, তোমার কবিতাটা পড়বা না? সময় নাই। আবুল হাসানের, আমার কবিতা না, একজন রিকোয়েস্ট করছিল আজকে আবুল হাসানের। হ্যাঁ, ওটা কালকে পড়ে দিও দোস্ত তুমি। হ্যাঁ, কালকে জন্মদিন উপলক্ষে আবুল হাসানের কবিতা পড়া যায় আর কি, জানি না সময় পাওয়া যাবে কিনা। এবং আমি এই ফাঁকে বলে রাখতেছি, আমি একটু বিজ্ঞাপন দিয়ে রাখতেছি, কালকে তোমরা থাকবা আর কি নিশ্চয়ই। এই ইনশাআল্লাহ যারা আজকে আছে তারা তো থাকবেই, তোমাদেরকেও চাইবো আর কি। আচ্ছা, আমার মনে শুরু করতে পারি না? হ্যাঁ, শেষ হচ্ছে না? না, হচ্ছে দোস্ত, হচ্ছে।
এই লাস্টের দিকেই। শুরু করা যায়, এখন শেষ দিকে একদম। আর এইদিকে কাজী নজরুল বলতেছে নাচের অনুষ্ঠান করলে কেমন হয়, তো ও যখন প্রস্তাবটা দিছে আমার মনে হয় ওর শুরু করা দরকার। সারোয়ার কি বলো? হ্যাঁ ওর শুরু করা দরকার। যে প্রস্তাবক তবে সে যদি শুরু করে। লাইভে কিন্তু নাচের অনুষ্ঠান হচ্ছে অলরেডি, ফোনটা একটু দূরে রেখে স্ট্রিমিয়ার্ডে নাচের প্রোগ্রাম হচ্ছে। না ওর একদম মাথায় যেহেতু আসছে করোনার শুরু, আমি নাচের বলতেছি প্রোগ্রাম করোনা আমরা একটা শুরুর করব সামনে। হ্যাঁ নাচের প্রোগ্রাম ওইটা করব। ডুয়েট হচ্ছে ডুয়েট অলরেডি। হ্যাঁ ওইটা কাজী না নাচের নজরুল প্রোগ্রামটা থেকে কিন্তু শুরু ডুয়েট। হবে। না না, যারা আমরা একটু নাচ ক্লাসিক্যাল করে ডান্স করব, ক্লাসিক্যাল ডান্স। নাচের প্রোগ্রামটা সেটাই, অবশ্যই ডুয়েট নাচের হতে প্রোগ্রাম হবে। হচ্ছে স্ট্রিমিয়ার্ডে, খুব ভালো নাচের প্রোগ্রাম বিভিন্ন ইয়েতে হচ্ছে। এখানে আর এই ফাঁকে কিছু কমেন্টও পড়া যায়, সেটা হচ্ছে যে বলতেছে যে সাহেলের কবিতার প্রশংসা আসতেছে, তারপরে শাওন ওয়াও দিছে। দোস্ত আমার এখানে না আজান কিন্তু শেষ। আচ্ছা তাহলে শুরু কর, ঠিক শুরু আছে। কর। হ্যাঁ শেষ করে দিই। মহাদেব সাহার মানুষের মধ্যে কিছু অভিমান থাকে। সব মানুষের মধ্যেই কিছু অভিমান থাকে। এইটুকু থাক, এইটুকু থাকা ভালো। এই অভিমান জমে জমে মানুষের বুকে হবে নক্ষত্রের জল। মমতা মমতা বলো, অভিমান তারই তো আকার। তারই সে চোখের আঠালো টিপ, জড়োয়া কাতান। মমতা মমতা বলো, অভিমান তারই এক নাম। একদিন অভিমান জমে জমে সব বুকে রক্তখনি হবে। মানুষের মধ্যে কিছু অভিমান থাকে, চোখের ভিতরে থাকে, হৃৎপিণ্ডে থাকে। তাহাকেই গোপনীয়তা বলে। মানুষের মধ্যে আরো মানুষের অবস্থান বলে। কেউ কেউ ইহাকেই মানুষের বিচ্ছিন্নতা বলে। আমি তা বলি না, আমি বলি অভিমান। মানুষের প্রতি মানুষের শুধু অভিমান, আর কিছু নয়। এই অভিমানই একদিন মানুষকে পরস্পর কাছে এনে দেবে। সব মানুষের মধ্যেই কিছু অভিমান থাকে, অভিমান থাকা ভালো। এইটুকু থাক, একটি নারীর প্রতি পুরুষের স্বাভাবিক অভিমান থাক। শিশুদের প্রতি থাক, গোলাপের প্রতি এই অভিমান থাক। নারী ও গোলাপ এই একটি শব্দের প্রতি মানুষের সনাতন অভিমান থাক। সব মানুষের মধ্যেই কিছু অভিমান থাকে, সেইটুকু থাক। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। এই সুযোগে আমি জানাইতে চাই আর কি, যে আমি যার কবিতার ভক্ত সেই হচ্ছে আমার বন্ধু হলো অভ্র। সে বলতেছে যে সাহেল ফাটায়া দিচ্ছে, তো আক্ষরিক অর্থেই মনে হয় আমি গুরু আসলে পাঠাই দিচ্ছে, ও তো আমাদের গুরু। হ্যাঁ সেটাই বলতেছে ও আসলে আমাদের গুরু, ওই তো গুরুর কাছ থেকে কমেন্ট পাওয়া আসলেই ব্যাপার। তো এই কারণে তোমার জানাইলাম। আমার মনে হয় যে তোমার যে কণ্ঠ এখন দুই ভাবে ফাটতে পারে, আমার মনে হয় তার স্পিকারও ফাইটা যেতে পারে আর কি। তো যাই হোক সারোয়ার, এখন তোমার হাতে আমি ব্যাটন তুলে দিচ্ছি। এখন আমার হাতে কিছু নাই, কারণ তুমি যদি সময় দাও তাহলে দিলা, না দিলে আমার কিছু করার নাই। অবশ্য তোমারও দেওয়ার কিছু নাই, কারণ আরেকটা অনুষ্ঠান শুরু হবে। আমাদের হাতে আর সময় নাই আসলে। পরবর্তী পারফর্মার ওয়েট করতেছে, মানে আমাদের আবার বের হয়ে আবার ওটা ঢুকে আবার কিছুক্ষণ টেস্টিং এর ব্যাপার আছে। আমি একটু অন টাইমে শুরু করতে চাচ্ছি, কারণ আরো 3টা প্রোগ্রাম আছে, তো একটা 10 মিনিট লেট হলে বাকিগুলো লেট হয়ে যায়। আর আগামীকালকে তো ইমনের কবিতা আছে, ওখানে তোমার 5 মিনিট বেশি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে ইমনের একটা বোনাস টাইম দিয়ে দিব, সমস্যা নেই। দোস্ত তোমাদেরকে অনেক, সারোয়ার, ইমন, দোস্ত তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আর মডারেটর যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সব ক্লাব 94 এর সবাইকে অনেক ধন্যবাদ। ঈদের ভালোবাসা, শুভেচ্ছা, এত কষ্ট করে আমাদের শোনার জন্য।
সবাই এবং ভালো সত্যি- থাকবে। আমি- সত্যি আজকের আর এই অনুষ্ঠানটা আমার প্ল্যাটফর্মে আনার জন্য উপভোগ্য হয়েছে। আর সারোয়ার, তোমাকেও ধন্যবাদ যে আমি আজকের প্রোগ্রামটা দূর থেকেও তুমি আমাকে একটা চান্স দিছো তোমার এই প্ল্যাটফর্মে দ্বারা এখানে এরকম সব প্রফেশনালদের সাথে এই পারফর্ম হ্যাঁ। করার জন্য। এবং আয়োজনটা খুব Thank you very সুন্দর much. হয়েছে। আমি গত 2 দিনে একটু শুনেছি, খুব তো- সুন্দর আয়োজন করেছে। প্রফেশনাল বললা কি জন্য? আর তুমি তো আমি তোমার একটু ধন্যবাদ ইয়া বলছি করার না, জন্য না? বন্ধুকে ধন্যবাদ দেই। আচ্ছা তুমি- আমি শোনো, পার্কে এখানে উঠার কো- জন্য। এখানে আমি আসলে সবাইকে এখানে ধন্যবাদ কবির দিচ্ছি। আছে। আসলে হ্যাঁ দোস্ত, শেষ করে আসলে দাও। এখানে হ্যাঁ শিওর, প্রফেশনাল বা আনপ্রফেশনাল কিছু নেই। So far সবাই আমার সবাই আমার বন্ধু। কাছে যারা সবাই বন্ধু। আমার কাছে যারা রিকোয়েস্ট করছে এখন পর্যন্ত, আমি তো সবাইকে মিউট করতেছি, শেষ করতে হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যারা রিকোয়েস্ট করছে সো ফার, আমি বলবো যে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। কারণ আমি একটা পোস্ট করি জেনারেলি, যেটা ইমন বলছিল তখন, যে আমি পোস্ট করেছিলাম। পোস্টের মধ্যে এখন অনেকে আছে যে হয়তো নিজে থেকে এক্সপেক্ট করে যে তাদেরকে আমরা নক করবো, বাট আমরা হয়তো অনেক সময় জানি না যে তারা আসলে কবিতা আবৃত্তি করে বা গান করে। তো তোমরা ওই যেমন গতকালকে একজন আমাকে পরশুদিন দুইজন আমাকে নক করছে, এর মধ্যে একজন সুযোগ পাইছে, কারণ হচ্ছে শিমুল আজকে পারফর্ম করতে পারবে না। তো শিমুলের শটটা খালি হয়েছে, আমি তাকে দিয়ে দিছি। তো আমি কিন্তু রিপ্লেস করে ফেলছি, আমি কিন্তু হয়ে চিনিও না তাকে, বাট 94। তো সেই হিসেবে তাকে আমি কিন্তু কখনো আমার সাথে লাইফে কথাও হয় নাই। পরশুদিন রাত্রেবেলা একটা মেসেজে কমিউনিকেশন হয়েছে, আমি তাকে চিনিও না। তো 94, তো সেই 94 হিসেবেই আমি তাকে আজকে রাতের বেলা সে পারফর্ম করবে, শফিক রহমান। তো ব্যাপারগুলো এভাবেই হয়। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একদম খুব সুন্দর প্রিপারেশন নিয়ে খুব অর্গানাইজ ওয়েতে করছো, এটা আমাদের খুব ভালো লাগছে। এবং সবার মধ্যে সিরিয়াসনেসটা বুঝাই গেছে, আসলে সবাই খুব সিরিয়াস ছিল। আর ইনশাল্লাহ ফিউচারে আমরা হয়তো আরো সারাদিন ব্যাপী একটা হয়তো সেশন করবো কবিতার, ইনশাআল্লাহ, বন্ধের মধ্যে বা ইনশাআল্লাহ। শুক্রবার দিনে আর কি, হয়তো আধা ঘন্টা গ্যাপ রেখে রেখে আমরা হয়তো একটা প্রোগ্রাম করব। তখন যে যত ইচ্ছা কবিতা আবৃত্তি করো, কোনো সমস্যা নেই, একের পর এক চলতে থাকবে আর কি। ঠিক আছে, কারণ আমি নিজে করি না, তোমরা করতে চাইলে আমাদের কোনো প্রবলেম নাই। সো প্ল্যাটফর্ম ইজ দেয়ার, তোমরা খালি করো। ক্লাব 94 এর জয় হোক। ইনশাআল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। আর 5 মিনিট সময় আছে আমার হাতে, তো আমি আমার বের হয়ে আবার ঢুকতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দোস্ত। সবাইকে আল্লাহ আমন্ত্রণ হাফেজ, জানাচ্ছি ভালোবাসা আমাদের সবার পরবর্তী প্রোগ্রাম জন্য। 8:30। বাই। ঠিক আছে, ইমন ধন্যবাদ দোস্ত। ধন্যবাদ। ভালো থাকো। বাই। বাই।